এখানে দেখো টেবিল যেটা দেওয়া আছে, প্রথমত এখানে রো স্প্যান কল স্প্যানের ব্যবহার আছে, বুঝতেই পারতেছো, কারণ এখানে কলামটা সমান নাই। তাহলে গ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে উদ্দীপকের টেবিলটা ওয়েব পেজে প্রদর্শন করার HTML ভাষায় একটা কোড লিখো। দ্যাট মিন্স উদ্দীপক যেটা দেওয়া আছে এটার HTML কোড লিখতে হবে, সহজ কথা। এখন এখানে রো স্প্যান কল স্প্যানের তো ব্যবহার আছে, ঢাকা সিটিটা কোথায় আছে সাইফুল? জি স্যার, বুঝলাম একটু ভালো। ঢাকা সিটিটা কোথায় আছে? শুধু কি সেন্টার লিখলে হবে? জি না স্যার, সেন্টার বরাবর টপে। টপে আছে, রাইট। তাহলে ভিয়া লাইন ইউজ করে টপ দিতে হবে। আচ্ছা, এখন বলো তো যে এখানে মিসিং দাগগুলো যদি আমরা দিয়ে নেই, তাহলে এখানে একটা দাগ থাকা উচিত ছিল, এখানে একটা থাকা উচিত ছিল। তাহলে আমরা যেভাবে বুঝাইছিলাম, কোন বরাবর এই দাগগুলো মিসিং আছে? এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষ বরাবর মানে রো রো বরাবর মিসিং আছে। তাহলে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করব, রো স্প্যান না কল স্প্যান? রো বরাবর মিসিং থাকলে কোনটা ইউজ করতে হয়, রো স্প্যান না কল স্প্যান? কল স্পেল। কলাম বরাবর তো মিসিং নাই, এই যে এই দাগগুলো, এই দাগগুলো তো এক্স অক্ষ বরাবর, আমরা এইদিকে টানতেছি অনুভূমিক বরাবর। তাহলে রো স্প্যান যদি এরকম হতো টেবিলটা, এখন বলো যে এখানে দাগ মিসিং আছে কোনটা? এই যে এই বরাবর মিসিং আছে, তাহলে কোনটা ব্যবহার হতো? স্যার এখন কল স্পেল। কল স্প্যান ব্যবহার হতো, রাইট। এইখানে দেখতেছি যে আমরা যদি এটাকে একটা অক্ষ চিন্তা করি, তাহলে এই দাগটা মিসিং আছে ওয়াই অক্ষ বরাবর। সো যখনই ওয়াই অক্ষ বরাবর হবে তখনই, বা কলাম বরাবর হবে দাগ মিসিং, তখন আমরা কল স্প্যান ব্যবহার করব। আর যখন দেখবো যে এক্স অক্ষ বরাবর অথবা রো এর দিকে এই দাগগুলো নিচ্ছি, রো এর দিকে, তখন আসলে রো স্প্যানের ব্যবহারটা হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে এখানে ব্যবহার হবে রো স্প্যান। আমি শুধু বেসিক ব্যাপারগুলো আগে বলি, পরে আমরা কোডগুলো করবো ইনশাআল্লাহ। গত ক্লাস মনে হয় দেওয়া হয়নি, এডিটিংটা শেষ হয়নি। আজকে ফ্রি থাকবো কারণ কালকে তো কলেজে কোনো ক্লাস নেই, আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দুটাই দিয়ে দিব, আজকের ক্লাস এবং গত দিনের ক্লাস। রো স্প্যান, এবার বলো রো স্প্যানের ভ্যালুটা কত হবে? 1 2 3 কত হবে? স্যার 3 হবে, কিন্তু এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তাহলে ঢাকা সিটি কয়টা ঘরের জায়গা নিয়েছে? 3 ঘরের। সো এখানে মান হবে হলো 3। আচ্ছা, এবার এখানে আসো, এ বি আকারে ভ্যালু গুলো দেওয়া আছে, তাহলে কি মনে হচ্ছে এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। আচ্ছা, এরপরে এর সাথে বেস 2 আছে, এটা কোনটার ব্যবহার আছে, সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট। আর এই যে বি এর উপর স্কয়ার আছে, এটা সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আকারে আছে। আচ্ছা, তাহলে গ নাম্বার প্রশ্নটা আমাদের সলিউশন করতে আর কোনো সমস্যা হবে না আশা করি। এবার ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, ওই সেম উদ্দীপকেই, কিন্তু উদ্দীপকটা কিন্তু ডিফারেন্ট না, ওই উপরের উদ্দীপকের জন্যই। এখন শুধু কি বলছে যে ঢাকা সিটি যেই জায়গাটাতে লেখা আছে ওইটার পরিবর্তে যদি ওইখানে একটা ইমেজ থাকে ঢাকা.jpg, সেই ছবিটা সংযোজন করতে হবে। তার মানে ঢাকা সিটি লেখাটা না থেকে ওখানে একটা ইমেজ আসবে। তাহলে ডাটা হিসাবে আগে যেরকম আমরা ঢাকা সিটি লিখেছিলাম, এখন আমার সব ঠিকঠাক থাকবে, কিন্তু এটা ডাটার ভিতরে নরমালি যেরকম ঢাকা সিটি লিখেছিলাম এখন তো আর ওইভাবে লেখা যাবে না, কারণ এটা একটা ইমেজ ফাইল। তো আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করে লিখি। বোঝা গেছে না যায়নি?
যেহেতু এখানে এক্সটেনশনটা কি আছে .jpg, যার কারণে এটা ইমেজ ট্যাগের ভিতরে নিতে হবে। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত আমরা ক্লিয়ার। ছবি সংযোজন এবং বরিশালে ক্লিক করে, তার মানে আগের যে টেবিলটা ছিল ওখানে কিন্তু নরমাল কোডটা লিখতে বলছিল ক নাম্বারে, বাট ঘ নাম্বারে এসে বলছে উদ্দীপকের টেবিলটাই থাকবে, কিন্তু ঢাকা সিটির পরিবর্তন হয়ে যাবে ঢাকা.jpg একটা ইমেজ, আর বরিশাল লেখাটা আগে যেরকম নরমালি ছিল এখন আর নরমালি রাখা যাবে না, এটার সাথে হাইপারলিংক করতে হবে। কারণ বলছে কি, এটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে, এর জন্য কোডে কি ধরনের পরিবর্তন আনতে হবে। তাহলে আগে যে কোডটা ছিল তার সাথে দুইটা জায়গায় চেঞ্জ আসবে, একটা হলো বরিশাল কথাটা আগে নরমাল ছিল কিন্তু এটা হয়ে যাবে হাইপারলিংক, কোন অ্যাড্রেসের সাথে এখানে দেওয়া আছে। আর ঢাকা সিটি যেখানে ছিল ওই টেক্সটটা পরিবর্তন হয়ে ওখানে একটা ইমেজ বসবে, যদি বসে তাহলে তার কোডটা কেমন হবে। এখানে বিশ্লেষণ বলতে তোমার এখানে মৌখিকভাবে বলার কিছু নেই, তুমি সরাসরি কোড লিখলেই হবে, কোনো সমস্যা নেই। কারণ বেসিক্যালি কোডটা কেমন হবে সেটাই তো আমরা দেখাবো। তাহলে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, আমরা চলো এই প্রশ্নটা আগে সলভ করি, তারপরে আরেকটা দেখাই। এই ধরনের টেবিল বারবার প্র্যাকটিস করাচ্ছি, গতদিনও করাইছি, এর পিছনে কারণ হলো 80% জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে হলো এই টেবিল থেকে এবং প্রশ্নগুলো এই টাইপেরই আসে। তাহলে আমরা দুইটা পাশাপাশি নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যাবে, দেখতে পাচ্ছ দুটা? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এটার কোডটা আমি করি, তোমরা দেখো। তাহলে আগের কোডটা ক্লিন করে দিই, কতদিনের ইয়া ছিল। তুমি একটু প্র্যাকটিস করো, জাভেদকে বলছি, কারণ তুমি অনেকদিন পড়াশোনার মধ্যে যেহেতু নাই, আমি গতদিনের ক্লাসটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে টেবিল ক্লাস আজকে আমাদের তৃতীয় দিন পড়লো, সেই দিলাম। বডি এর পরে প্রথম কাজটা হলো টেবিল ট্যাগটা নিতে হবে। তাহলে টেবিল ট্যাগটা আমরা আগে নিয়ে নিলাম। টেবিলের কি কোনো নাম দেওয়া আছে? নাই স্যার। টেবিলের কোনো নাম দেওয়া নাই, তাহলে আমাদের টেবিলের নিচে ক্যাপশন ট্যাগের কোনো ব্যবহার হবে না। বাট টেবিলের কিন্তু বর্ডার আছে, সো আমরা এখানে বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এরপরে তো তোমরা জানো বর্ডারের এই দাগটা যদি সলিড হয় তাহলে সেল স্পেসিং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আপাতত করলাম না, ওটা প্রতিদিনই পরে দেখায়, এই জন্য যাতে তোমরা উপলব্ধি করতে পারো যে কেন আসলো এটা আমরা দিই। তাহলে প্রথমত আমরা টেবিলের রো ওয়াইজ সলভ করব। আগে আমি একটা কাজ করে নিই তোমাদের বোঝার জন্য, এই টেবিলটা একটু ড্রয়িং করে নিই, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ইনকমপ্লিট আছে, তার মানে এটা এরকম হওয়া উচিত ছিল, আর এটা এরকম হওয়া উচিত ছিল। এই দাগটা কিন্তু নাই, আমরা আমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে নিব। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হলো ফার্স্ট রো, এই ফার্স্ট রো এর কাজটা আমরা আগে করি। আচ্ছা, তাহলে ফার্স্ট রো এর কাজ যদি আগে করি, তাহলে টেবিল রো এর জন্য আমরা জানি ট্যাগটা হলো টিআর। টিআর, এখানে এসে টিআরটা ক্লোজ করব। টিআরটা ক্লোজ করার পরে ডেফিনেটলি এটা ডাটা আকারে নিব, তাহলে আমরা ডিডি দিলাম। এরপরে ঢাকা সিটি কথাটা আগে লিখি, তারপরে অ্যাট্রিবিউট লিখে আমি বুঝাই দিচ্ছি ঢাকা সিটি। আচ্ছা, এরপরে টিডিটা ক্লোজ। এখন এই টিডিটা আছে কোথায়? সেন্টার আছে। আচ্ছা, আগে রো স্প্যানটা দিয়ে নি, যেহেতু রো স্প্যান দেওয়াটা এখানে অবশ্যই লাগবে। রো স্প্যান ইকুয়াল টু কয় ঘরের জায়গা নিয়েছে দেখো তো, কয়টা ঘর ক্রিয়েট হয়েছে? উপরে একটা, নিচে একটা, তিনটা। তাহলে এখানে ভ্যালু হবে হলো 3, দিলাম 03। এরপরে এটা আছে কোথায়? সেন্টারে। সো এখানে আমি সেন্টারটা দিব। সেন্টার বরাবর কোথায় আছে? টপে না বটমে? টপে। টপে, তাহলে ভি অ্যালাইনটাও ব্যবহার করতে হবে। এগুলো না লিখলে খুব বেশি মার্কস কাটে না, তবে ভি অ্যালাইন ব্যবহার না করলে ঢাকা সিটিটা এই যে মাঝখানে যে সেলটা আছে এখানে কিন্তু থাকবে। আমি তোমাদের পরে দেখাই দেব না, আউটপুট আসার পরে
ভিএ লাইনটা ক্লিন করলে দেখবা যে ওইটা এই মাঝখানে চলে আসবে। আচ্ছা, এবার ফার্স্ট রোতে কিন্তু দেখো আরেকটা সেল ভ্যালু কিন্তু আছে ডিসিসি। তাহলে আমরা যে কাজটা করব, এটা কপি করে ফেললাম জাস্ট। তবে যেহেতু ওখানে লেফট সাইডে আছে, সো আমাদের কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করার দরকার হবে না। নরমালি আমার ডিসিসি লিখলেই হবে, কারণ আমরা জানি কোনো কমান্ড না করলে লেখাটা কোন পাশে দেখায়, বাম পাশে দেখায়। সো ওখানে কোনো অ্যাট্রিবিউট দরকার নাই, এবং এখানে রো স্প্যান কল স্প্যানেরও ব্যবহার নাই। প্রথম রো এর দ্বিতীয় সেলে কোনো রো স্প্যান কল স্প্যানের ব্যবহার নাই। সো নরমালি এটাকে আমরা রেখে দিলাম। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এই টিআরটা ক্লোজ করা আছে, তাহলে প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় রো নিব, দ্বিতীয় রো নিয়ে দ্বিতীয় রোটা আগে ক্লোজ করে নিই। আচ্ছা, এবার দ্বিতীয় রোতে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় রো এর এই সেলের কাজটা তো আগে হয়ে গেছে, সো এটার আর দরকার নাই। বাট সেকেন্ড রোতে কিন্তু আরেকটা সেল আছে, তাই না? এই যে আরেকটা সেল আছে এনডিসিডি আর এনডিসিএন, নটরডেম কলেজ ঢাকা, নটরডেম কলেজ ময়মনসিংহ। আচ্ছা, তাহলে আমরা এটা অর্ডার লিস্ট আকারে আছে। প্রথমত এটার ভ্যালুটাকে আমরা কি বলবো, টেবিল ডাটা। তাহলে টেবিল ডাটা যদি হয় তাহলে অবশ্যই আগে টিডি ট্যাগটা ব্যবহার করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সেন্টারে আছে বলে মনে হচ্ছে না, বাম দিকে আছে, সো আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করব না। টিডি দিলাম, টিডিটা এবার একটু নিচে ক্লোজ করি, কারণ এটার ভিতরে আমরা অর্ডার লিস্টের ব্যবহারটা দিয়ে দিব। তাহলে এটা আছে হচ্ছে অর্ডার লিস্ট ফরম্যাটে, তাহলে আমরা দিব হচ্ছে ওএল। ওএল দেওয়ার পরে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, তোমরা জানো টাইপ। শুরু হয়েছে যেহেতু এ দিয়ে, তাহলে তো এটা খুবই নরমাল ভাবে আছে। এরপরে আমরা এখানে লিস্ট ভ্যালুটা লিখে দিব। লিস্ট ভ্যালুটা কি আছে, বা লিস্ট আইটেমটা আছে হলো এনডিসিডি, এটা ক্লোজ। এবারে এটা আমরা জাস্ট কপি করবো, আর কিছুই না। এনডিসিএম দিয়ে দিলাম। ওয়েলটা কিন্তু ক্লোজ করা হয়নি, তাহলে ওয়েলটা এখন ক্লোজ করে দিই। এখানে ওয়েলটা ক্লোজ করে দিলাম। তাহলে এই দ্বিতীয় রো এর সেকেন্ড সেলের কাজ কিন্তু শেষ। এটা কিন্তু মূলত একটা টেবিল ডাটা, খেয়াল করতে হবে যে এই পুরোটাই একটা টেবিল ডাটা। বাট ডাটাটা কেমন ধরনের, অর্ডার লিস্ট। এই জন্য আমরা এখানে টিডি দেওয়ার পরে এর ভিতরে কিন্তু আমরা অর্ডার লিস্টের ব্যবহারটা দিয়ে দিচ্ছি। আর কোনো ঝামেলা নেই। তাহলে প্রথম রো শেষ, দ্বিতীয় রো শেষ, এই জন্য দ্বিতীয় রো এর ক্লোজিং এখানে দেওয়াই আছে। এবার আমরা থার্ড রোতে যাব। তাহলে থার্ড রোতে গেলে সেম ভাবে আবার টিআর দিয়ে নিব, নেওয়ার পরে টিআরটা ক্লোজিং। পরীক্ষার খাতায় যখন লিখবো তখন আগে সম্পূর্ণ লেখার পর কতটুকু জায়গা লাগবে, তারপর টিআর ক্লোজ করব। বাট কোডিং এর জন্য আমি আগে দিয়ে রাখছি। আচ্ছা, এবার থার্ড নাম্বার রোতে যদি আসো, তাহলে দেখা যাচ্ছে থার্ড নাম্বার রো এর এই সেলের কাজটা তো আগেই হয়ে গেছে। মানে হলো ঢাকা সিটি তো 3টা ঘরের জায়গা নিয়েছে, রো স্প্যান ইকুয়াল টু 3, যার কারণে এই ঘরের কাজটা আর হবে না। থার্ড রোতে আরেকটা সেল আছে এ বেস 2, এইটার কাজ হয় নাই, এই কাজটা করতে হবে। এটা টেবিল ডাটার ভিতরে নিব সেম ভাবে। তবে টেবিল ডাটাটা কেমন, টেবিল ডাটাটা হলো এখানে সাবস্ক্রিপ্ট ফরম্যাটে আছে, যার কারণে এখানে তোমার প্রথমে লিখতে হবে এ, তারপরে হলো সাব লিখতে হবে, সাব বেস ফরম্যাটে আছে সো 2, এরপরে সাব ট্যাগটা ক্লোজ করতে হবে বললাম। এরপরে টিডিটা ক্লোজ করা হয় নাই, টিডিটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার থার্ড রো এর কাজ শেষ, আর একটা রো আছে। এইভাবে যদি পেন্সিল দিয়ে রাফ করে করো, এরপরে ক্লিন করে দিবা টেবিলটা। এইভাবে করলে কোডের ভুল হয় না। তবে অনেক প্র্যাকটিস করে ফেললে এইভাবে আর দাগ টাগ টানার দরকার হয় না, দেখলেই বুঝতে পারবা যে এটার কোড কেমন। বাট প্রাথমিক দিকে তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারো। তাহলে এখানে টিআরটা ক্লোজ করে দিলাম। তারপরে এখানে ভ্যালুটা কি আছে, ভ্যালুটা আছে হলো প্রথম টেবিল ডাটা।
আচ্ছা, গ নাম্বার যখন আমরা সলভ করতেছি তখন কি বলছিল যে বরিশালের হাইপার লিংক করতে হবে বা ঢাকা সিটির পরিবর্তে ইমেজ লিখতে হবে? জি না স্যার। গ নাম্বারে কিন্তু এটা ছিল না, সো এখানে নরমাল ডাটা আকারে বরিশাল। জাভেদের বাড়ি কি বরিশাল নাকি? না স্যার, আমার বাড়ি স্যার ফেনী স্যার, বরিশালের উল্টাটা। উল্টো দিকে। দেখো এখন হলো বি, এরপরে স্কয়ার ফরম্যাটে আছে মানে পাওয়ার আকারে আছে, তাহলে এখানে বি দেওয়ার পরে সুবট্যাগ ব্যবহার করতে হবে আগে। এরপরে আছে হচ্ছে সুবট্যাগ ক্লোজ করে নিয়ে আগে, সুবট্যাগ ক্লোজ। আমি আগে ফিজিক্স প্রাইভেট পড়তাম, আমার এক স্যার বরিশাল ক্যাডেটে জয়েন করছে এখন, মানে আমার এলাকার বড় ভাই ছিল, 2 বছর সিনিয়র আর কি। তো ওই টিচারদের কাছে পড়তে ওই সময় ভয় লাগতো, আর ভালো টিচারদের কাছে গেলে এক একটা ব্যাচে ধরো সেই 2008 সালের কথা, তখনই স্যার ব্যাচে পড়াতো 50 জন করে। তো গ্রাম থেকে হঠাৎ এমনিতেই যে দেখি যে ওখানে ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স, তো বুঝতে সমস্যা হতো, কারণ 50 জনের মধ্যে যে দেখে একটা চ্যাপ্টারের অর্ধেক শেষ, মাস পয়েন্ট থেকে কি আর বোঝা যায়, তখন একটা ফিজিক্সের প্রতি ভয় চলে আসছে। তো পরবর্তীতে ওই ভাই তখন আমার 2 বছর সিনিয়র ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল ফিজিক্সে ভর্তি হয়েছিল। তো ওনার কথাগুলো আমি ভালো বুঝতাম, ওনার হয়তো এক্সপিরিয়েন্স কম ছিল এই সময়, কিন্তু যতটুকু উনি জানে ততটুকু নলেজটা ট্রান্সফার করতে পারতো, বোঝাতে পারতো খুব ভালো। পরবর্তীতে আমি আর ফিজিক্স কারো কাছে পড়ি নাই, ওনার কাছেই আমার হাতে করি এবং লাস্ট পর্যন্ত ওনার কাছেই পড়ছি। তো যাই হোক, তাহলে বি টু সি শেষ। চলো এবার আমরা আউটপুটটা দেখি ঠিকঠাক আসতেছে কিনা। কি ঠিক আছে বলে মনে হচ্ছে? জাভেদ বলো, আর কি কি করলে আর একটু ভালো দেখাবে? স্যার সবই তো ঠিক আছে স্যার। এই দাগগুলো যে সেল ফাঁপা স্পেসিংটা দেখাচ্ছে, 0 দিতে হবে নাকি? হ্যাঁ, সেল স্পেসিংটা 0 দিয়ে দিলে ওই টেবিলের দাগগুলো সলিড চলে আসবে। সেল স্পেস ইকুয়াল টু, স্যার আমরা খাতায় যখন লাগবো তখন তো আর আমরা এই ইয়াটা দেখতে পারবো না, তখন কি আমরা সেল স্পেসিং দিব না শুধু না দিলেও হবে? সেল স্পেসিং যদি পরীক্ষায় দেখো যে এরকম টেবিলটা সলিড দাগ দেওয়া আছে, তাহলে সেল স্পেসিং দেওয়া লাগবে, কিন্তু এটা না দিলে টিচাররা মার্কস কাটে না। বাট তোমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ যে আসলে যদি আমি সেল স্পেসিং 0 না করে দিই তাহলে দাগটা ফাঁপা হবে, মানে এটাকে বলা হয় মাইনর মিস্টেক। এটার জন্য টিচাররা ইগনোর করে ব্যাপারগুলোকে, কিন্তু আমি যখন তোমাকে শিখাবো তখন তো রাইটটাই শিখাতে হবে, পরে ইগনোর করা না করা সেটা পরের ব্যাপার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো টেবিলের যদি মানে এ পর্যন্ত রাখলে কিন্তু কাজ শেষ, কিন্তু যদি মনে হয় যে টেবিলের ওয়াইডটা বাড়ায় দিলে আর একটু দেখতে সুন্দর লাগবে, এই ক্ষেত্রে দ্যাট ইজ আপ টু ইউ। এখন তুমি মনে করো যে এই টেবিলের একটা ওয়াইড দিলা, তাহলে দেখতে আরো ভালো লাগবে। কত দিব, ধরো 400 দিলাম, আর হাইট দিলাম হচ্ছে 200। এখন যদি আমরা দেখি আউটপুটটা, তাহলে আগের থেকে হয়তো ভালো আসবে। ঠিক আছে, এরকম কি বরিশাল লেখাটা স্যার মাঝখানে হবে স্যার। মাঝখানে নিয়ে যাবো? ওকে, অ্যালাইন ইকুয়াল টু শুধু সেন্টার করে দিবা এখানে। পরীক্ষায় কিন্তু ইনস্ট্রাকশন গুলো দেওয়া নাই উদ্দীপকে, হ্যাঁ এগুলো তোমার নিজের ইচ্ছা, তুমি যদি মনে করো যে সেন্টারে নিয়ে গেলে ভালো লাগবে ব্যাপারটা, চলে। এখন মোটামুটি আশা করা যায় যে এখানে যেরকম আছে এরকম টাইপের আউটপুটটা আসছে। এখন পরীক্ষায় কি বলছে, ঢাকা সিটি যে জায়গাটাতে আছে এইটার পরিবর্তে ইমেজ থাকবে। আচ্ছা, আমাদের একটা মিস্টেক আছে, বরিশাল কিন্তু এখানে সেন্টারে আছে আর এখানে বাম পাশে আছে, তাহলে আমার এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করতে হবে। তাহলে বরিশাল
বরিশালটা এইখানে সেন্টার করে দিবা। আচ্ছা, তাহলে সেন্টারে চলে গেল। এখন বলছে যে বরিশাল যে জায়গায় আছে এটার সাথে একটা ওয়েবসাইটের হাইপার লিংক হবে, আর ঢাকা সিটি যেখানে আছে সেখানে ঢাকা.jpg একটা ইমেজ হবে। তাহলে কোডের কোথায় পরিবর্তন হবে? তাহলে এই কোডই সেম লিখবা, শুধু চেঞ্জ হবে কোথায়, এখানে ঢাকা সিটি যেটা আছে এইখানে ইমেজ ট্যাগ লিখতে হবে। প্রশ্নে এটা বলা আছে এখন। তাহলে এখানে ইমেজের নামও দেওয়া আছে, সোর্স ইকুয়াল টু কি দেওয়া আছে, ঢাকা.jpg। যেভাবে স্পেলিং থাকবে ওইভাবে দিবা। আমি জাস্ট এটা দিয়ে নিলাম, মেবি এটাই আছে, অথবা ঢাকা হয়তো বড় হাতের থাকতে পারে, দিলাম আর কি। প্রশ্নে যা থাকবে তাই দিবা, এটা হচ্ছে কথা। তাহলে এটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঢাকা সিটির পরিবর্তে জাস্ট ইমেজ, শুধু একটা ইমেজ ট্যাগের ব্যবহার, আর কোনো কিছু নাই। এন্ড বরিশালটার সাথে হাইপার লিংক করতে বলছে, তাহলে হাইপার লিংকের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হাইপার রেফারেন্স এটা দিতে হবে, আর এখানে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করতে হবে। এটাই বলছে, আর কিছু চেঞ্জ করতে বলেনি। এখন এখানে ওই ঠিকানাটা দিয়ে দিতে হবে। তাহলে ওয়েবসাইটের ঠিকানা দিতে গেলে অবশ্যই, এটা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে না কিন্তু, যে এইচটিটিপি তুমি দাও, বাট এটা না দিলে কিন্তু ভুল হবে, এটা দিতে হবে www. এখানে সম্ভবত স্যার এইচটিটিপি এর আগে এটা দিতে হয় স্যার, ওই যে এটা স্যার। এটা যখন তুমি ওয়েব ব্রাউজ করবা তখন এটা অটোমেটেড চলে আসে। এই প্রোটোকলটার কাজ হলো সার্ভার থেকে ক্লায়েন্ট টিমের ডাটাগুলো ট্রান্সফার করতে পারে, মানে সার্ভার টু ক্লায়েন্টের ভিতর তথ্যের বিনিময়ের জন্য বেসিক্যালি এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। এখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, সেই ওয়েবসাইটটা তো অন্য কোনো সার্ভারে রাখা আছে, ওখান থেকে একটা ডাটা মনে করো আমাদের ক্লায়েন্টের মোবাইল অথবা কম্পিউটার এখানে আসে। তো তার জন্য এই প্রোটোকলটা আসলে লাগে। যখন তুমি এই প্রোটোকলটা ইউজ করবে না তখন এটা হাইপার লিংক হবে না। তুমি দেখো, এটা যদি বাদ দাও, এটা যদি আমি বাদ দিই, দেখো এখানে নিচে আন্ডারলাইন আসতেছে না, মানে তুমি দেখেই কিছুটা গেস করতে পারবা যে সামহাও কিছু একটা মিস্টেক হচ্ছে। এটা যদি নোটপ্যাড সফটওয়্যার ব্যবহার করো তাহলে তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করি, যার কারণে এটা বোঝা যায়। এই নোটপ্যাড না স্যার, এই সফটওয়্যার, কি জন্য হ্যাঁ HREF যে লেখা স্যার, এটা স্যার, এটা কি স্যার কোনো প্রোটোকল লেখার আগে দিতে হবে, লিংক হওয়ার এটা আগে এই প্রোটোকল জিনিসটা? বলতে এর ভিতরে তুমি ওয়েবসাইটের নাম অথবা ফাইলের নাম এই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। হাইপারলিংক রেফারেন্সের কাজ হলো যে এর ভিতরে তোমাকে বলে দিতে হবে যে তুমি বরিশাল লেখাটাতে ক্লিক করলে বরিশাল.html ফাইল ওপেন হবে নাকি ওয়েবসাইট ওপেন হবে, যেটা পরীক্ষায় দেওয়া থাকবে সেই ঠিকানাটা এই রেফারেন্সের ভিতরে দিতে হবে। যেমন হচ্ছে মনে করো তুমি একটা চাকরির জন্য একটা কোনো জায়গায় ভাইবা দিতে গেছো, তুমি সাথে করে যে বললা যে আমার এই চাকরিটা দেওয়ার জন্য আমাকে XYZ একটা মন্ত্রী সুপারিশ করছে। তো তোমার মুখের কথা তো তারা বিশ্বাস করবে না, বলবে যে আপনার সুপারিশ পত্রটা দেখান তো, তার রেফারেন্সে নিয়ে আসছেন, তার সিগনেচার আছে কিনা। তখন কিন্তু তারা দেখে যে আছে কিনা। এই রেফারেন্সটা হলো যে বরিশাল কথাটাতে ক্লিক করলে তুমি তো একটা ফাইনালি একটা পেজে যাবা, তো সেই পেজটা কি একটা ফাইল নাকি একটা ওয়েবসাইট, সেই রেফারেন্সটা তোমার এই ডাবল কোটেশনের ভিতর দিতে হবে। এটাই হলো হাইপারলিংক রেফারেন্সের কাজ। বুঝতে পেরেছো? তোমাদের সব ক্লাসগুলো আমি জি স্যার। সিরিয়ালি রেখে দিয়েছি। হ্যাঁ, ওই যে আগে এই ক্লাসগুলো কিন্তু সবাই করেছো তোমরা, হাইপারলিংক কিভাবে করতে হয়, ফাইলের নাম হলে কেমন হবে, ওয়েবসাইটের নাম হলে কেমন হবে, তখন আমি ইন্টারনাল এক্সটার্নাল হাইপারলিংক গুলো আলোচনা করেছি। আমি ইউটিউবে তো রেখেই দিয়েছি তোমাদের জন্য, ওখান থেকে তোমরা স্যার দেখে। বলো আরেকটা প্রশ্ন স্যার, বলো। টেবিল রো স্যার, ওইটা টিআর দিয়ে তো স্যার টেবিল রো, তাই না স্যার? টিয়ার তো স্যার টেবিল, এটা স্যার, হ্যাঁ। স্যার উপরে একটা দিচ্ছেন স্যার, নিচে একটা দিচ্ছেন স্যার, আমরা যদি ভুলে বাই চান্স যদি উপরেরটা উপরে লিখে দিই, নিচেরটা নিচে লিখে দিই। মানে তুমি বলতে চাচ্ছ যে এইটা এই সাইডে দিয়ে দিছো এরকম? না 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 স্যার, তাহলে উপরে নিচে একটা দিচ্ছে, উপরের লাইন হতে স্যার একটা আছে স্যার। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিয়ার। এই যে দেখো, ফার্স্ট রো এর জন্য এখানে টিয়ার, তারপরে সেকেন্ড রো এর জন্য এখানে শেষ হয়েছে, এটা হলো থার্ড রো। প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা, তো স্যার প্রত্যেকবারই উলট টিয়ার পালট দিতে হবে। হলে? এখন কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এরকম অনেকের প্রশ্ন আসে, যে আমি তো এখানে বলি নাই যে টেবিল রো 1 টেবিল রো 2, এটাই গতদিন বলছিলাম। এখানে সিস্টেমটা হলো যেই টেবিল রো এর কাজ তুমি আগে করবা সেটার আউটপুটটা আগেই আসবে।
মানে এটা যদি তুমি মনে করো একটার ভিতরে নিয়ে আসো টোটাল, তাহলে হবে না। প্রত্যেকটা টেবিল রো এর জন্য আলাদা আলাদা টেবিল রো, দ্যাট মিনস টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। তো চলো দেখি এটা তাহলে আউটপুটে কেমন পরিবর্তন আসলো। এখন যদি আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা মনে হয় সেভ দেই নাই। যখনই কাজ করবা সেভ দিতে হবে, চেঞ্জ আসলে। এই যে দেখো এখানে একটা ছবি আছে, কিন্তু যেহেতু ছবিটা আমাদের কাছে দেয় নাই, এটা তো পরীক্ষার প্রশ্নে শুধু নাম বলা থাকে। আমরা যদি একটা ছবি ওই নামে একটা রাখতাম ফোল্ডারে, তাহলে এখানে শো করতো, যেহেতু নাই এই জন্য এরকম দেখাচ্ছে। আর এই যে বরিশাল দেখো নীল কালার হয়ে গেছে, এবং এটা মাউসের কার্সর দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা হাইপার লিঙ্ক করছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা শেষ, এই প্রশ্নটা এইটা সলভ হয়ে গেল। আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা বলো তো, এই টেবিলের দিকে তাকায় বলো তো, যে বাম পাশে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলে কি সেল স্পেসিং ব্যবহার করতে হবে? জি না স্যার। এটা ব্যবহার করতে হবে না, কারণ এখানে তো দাগটা সলিড নাই। আমরা যেরকম দেখেছিলাম আউটপুট ওইরকম আসছে, এখানে সলিড দাগ নাই। তো আমরা যেহেতু টেবিল রিলেটেড কাজ করতেছি, সো আমরা শুধু টেবিলটা নিয়ে কথা বলবো। ডান পাশে যেটা দেওয়া আছে এটা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এটার ব্যবহার দিয়ে একটা কোড দেওয়া আছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, এই টেবিলটা আমরা সলভ করি। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে আসি। উদ্দীপকের চিত্র 1 এর টেবিল তৈরির জন্য HTML কোড লিখো। আচ্ছা, তার মানে চিত্র 1 টেবিলটা দেওয়া আছে। এখন বলছে কি এখানে ইউটিউব বলে যে কথাটা আছে, এটার সাথে ইউটিউবের ওয়েবসাইটের হাইপার লিংক হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো s.jpg, তার মানে এখানে কিন্তু একটা ইমেজ আছে। তাহলে এটাকে যদি আমি একটু তোমাদের আগে সিনারিওটা বোঝাই, আমি একটু জুম করে দিই। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে রো স্প্যান কল স্প্যানের ঘটনাটা কি আছে। দেখো এই দাগটা মিসিং আছে, তাহলে এই দাগটা কমপ্লিট করলাম বোঝার জন্য, এটা কমপ্লিট করলাম, এখানে কমপ্লিট করলাম, এখানে কমপ্লিট করলাম, এখানে ইনকমপ্লিট আছে, কিন্তু এখানেও ইনকমপ্লিট আছে। এবার টেবিলটা আগের মতো চেহারা লাগতেছে। আবার খেয়াল করো, এই যে এই দাগটা কিন্তু মিসিং, এদিক দিয়ে কিন্তু নাই। তার মানে এখান থেকে একটা দাগ এই দুইটার উপর দিয়ে যাবে। এরপরে এই দাগটা কমপ্লিট নাই, এখানে গেল। এটা আমি অন্য একটা কলেজের যখন টিচার ছিলাম তখন এই প্রশ্নটা আমি করছিলাম ওদের প্রি-টেস্ট কি টেস্টের জন্য। এইবার দেখো টেবিলটা কমপ্লিট হয়েছে। এখন তুমি বুঝতে পারতেছো যে প্রথমটা হলো এটা টেবিল রো 1, এইটা হলো টেবিল রো 2, এইটা টেবিল রো 3। আমরা অ্যানালাইসিস করলেই হয়ে যাবে, এরপর শুধু কোডটা করে দেখাবো। এখানে আগে ভালোভাবে বুঝো, এটা 4, এটা 5। এখন প্রথমে বলো, যখন আমরা টেবিল রো 1 নিয়ে কাজ করব তখন কোনটার ব্যবহার হবে, রো স্প্যান নাকি কল স্প্যান? এইভাবে চিন্তা করো, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি যে লাল দাগগুলো দিয়েছি যেটা ইনকমপ্লিট ছিল, পরীক্ষায় দেওয়া ছিল না, এটা কোন দিক বরাবর নিয়েছে, ওয়াই অক্ষ বরাবর নাকি এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এটা নিয়েছে এক্স অক্ষ বরাবর। এই যে এই লাল দাগটা, এটা 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 ওয়াই অক্ষ বরাবর। এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে কোনটা ব্যবহার হবে? ওয়াই অক্ষ বরাবর হলেই কল স্প্যান। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে কল স্প্যান তাহলে ব্যবহার হবে। আর এই যে এই দাগটা যেটা মিসিং আছে, এটা কোন দিক বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। তাহলে কোনটা ব্যবহার হবে? এক্স অক্ষ বরাবর হলেই রো স্প্যান। রো স্প্যান। আচ্ছা, এখন বলো তাহলে উপরেরটা তো কল স্প্যান ব্যবহার হবে, বাট কল স্প্যানের ভ্যালুটা কত হবে? কয়টা সেল হয়েছে ওই দাগগুলো টানার পরে? 3 হবে, কারণ দেখো এই দাগটা দেওয়ার পরে এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল। তাহলে
ইউটিউব কথাটা তিনটা ঘরের জায়গা দখল করে আছে, যার কারণে কল স্প্যান দিব এবং ভ্যালু দিব হলো 3। আচ্ছা, এবার বলো এটা যে একটা নর্মাল টেবিল ডাটা আকারে বসবে, বাট ইউটিউব কথাটা আছে কোথায়? সেন্টারে আছে। তাহলে আমার সেন্টার অ্যালাইন বরাবর ইকুয়াল টু সেন্টার থাকবে। ব্যবহার করতে হবে। নাম্বার 2 কাজ হলো ইউটিউব কথাটা কি নরমাল কোনো টেক্সট আকারে আছে নাকি হাইপারলিংক করার কথা বলা ছিল প্রশ্নে? হাইপারলিংক। হাইপারলিংক। তাহলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে তোমার হাইপারলিংক রেফারেন্সের ভিতরে এইচটিটিপি দেওয়ার পরে www.youtube.com এটা দিয়ে দিতে হবে। তাহলে ফার্স্ট রো এর কাজ শেষ। এবার যখন আমরা সেকেন্ড রোতে আসব, তখন এই যে ওয়ানটা আছে, এখানে তো এই দাগটা ছিল না, এই দাগটা তো আমরা দিয়েছি। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, তাহলে রো স্প্যান ব্যবহার হবে। এখন ওয়ান কয়টা ঘরের জায়গা নিয়েছে? দুইটা ঘরের জায়গা নিয়েছে, তাহলে রো স্প্যানের দুইটা। ভ্যালু কত হবে? রো স্প্যানের ভ্যালু হবে 2। এবার তুমি 2। যদি ভালোভাবে এই পরের সেলটা লক্ষ্য করো, এই 2ও কিন্তু নিজের জায়গাতে নাই, সে সেন্টারে আছে এবং কয় ঘরের জায়গা নিয়েছে? 2 ঘরের। এই যে দাগটা মিসিং আছে যেটা প্রশ্নে দেওয়া নাই, এটাও কিন্তু এক্স অক্ষ বরাবর, তার মানে এখানেও রো স্প্যানের ব্যবহার হবে। আর এই সেলের ভ্যালুটা তো ঠিকই আছে, শুধুমাত্র ভ্যালুটা আছে কোথায়? রাইট সাইডে আছে। তাহলে অ্যালাইন ইকুয়াল টু রাইট দিতে হবে, তাহলে 3 রাইট সাইডে যাবে। আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করে দেখো, আমি গতদিন বলেছিলাম যে এই দাগটা টানলে তো আমরা বুঝতে পারতেছি যে এটা হলো সেকেন্ড রো, এটা হলো সেকেন্ড রো। থার্ড রোতে কিন্তু একটা কাজ আছে, টিআর হিসাবে নেওয়ার পরে এটার কাজ করা লাগবে না, কারণ এটা 2 ঘরের জায়গা নিয়েছে, এটা 2 ঘরের জায়গা নিয়েছে। এই ঘরের কাজ কি আমরা আগে করছি? এই ঘরের ব্ল্যাঙ্ক, এই ফাঁকা সেলের কাজ তো আমরা করি নাই। জি স্যার। তাহলে এই ঘরের কাজ করতে গেলে আমরা কি বলেছিলাম? কোনো একটা সেল যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। টিআর নিয়ে টিডি নিয়ে ওর ভিতরে একটা ব্রেক ট্যাগ দিব, আর কিছুই নাই। এবার আসো এই এই রোধরাতে আসো, এটা বাম পাশে আছে, তাহলে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করার দরকার আছে? আমরা যদি কোনো কিছু না বলি তাহলে ডিফল্ট ভাবে আউটপুট কোন জিনিয়াস পাশে আসে? স্যার। বাম পাশে আসে, সো দরকার নাই। বাট এখানে 5 এর ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে কিন্তু একটা দাগ মিসিং আছে, তাই না? তাহলে এখানে ব্যবহার হবে কোনটা? রো স্প্যান না জি কল স্যার। স্প্যান? প্লেসমেন্ট। এখানে কল স্প্যান ব্যবহার হবে, কারণ কলাম বরাবর দাগটা আসতেছে। এবার এটা তো রো বরাবর না, যেমন এই দাগটা ছিল হচ্ছে রো বরাবর, আর এটা হলো কলাম বরাবর, এই দাগটা হলো কলাম বরাবর। যখনই এইভাবে চিন্তা করবা, যেখানেই মিসিং থাকবে এইভাবে চিন্তা করবা, এটা এক্স এটা ওয়াই। কোন দিক বরাবর গেলাম? এটা হলো ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর হলেই কল স্প্যান। আর যখনই দেখবা যে এরকম এক্স এর দিকে, এই যে এটা এক্স এর দিকে, তখনই ধরে নিবা এটা রো স্প্যান। আচ্ছা, তাহলে এখানে কল স্প্যান হবে। তাহলে কল স্প্যান যদি হয়, 5 কয় ঘরের জায়গা নিয়েছে? 2 ঘর। তাহলে ভ্যালু হবে হচ্ছে 2। আচ্ছা, এবার আসো এটা একটু রাইট ভাবে বলার চেষ্টা করো। এই যে এই দাগটা তো মিসিং আছে এই ঘরে, তাহলে বলো তো এই যে দাগটা মিসিং আছে, এই মিসিং দাগের জন্য কোনটা ব্যবহার করবো? রো স্প্যান না কল স্প্যান? একটু আগেই বললাম কল স্প্যান। কল স্প্যান ব্যবহার করবো। কয় ঘরের জায়গা নিয়েছে এই ছবিটা? 1 3 2 ঘর। 3, তাহলে ভ্যালু হবে 3। আচ্ছা, এটা কি নর্মাল ডাটা নাকি এটা একটা ইমেজ? ইমেজ। ইমেজ। মিস। বাস, কাজ শেষ। এখন আমরা যদি এটা কোড করি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো দেখি। এখানে কিন্তু টেবিলের নাম দেওয়া আছে, যেমন একটু আগে যে প্রশ্ন সলভ করেছিলাম টেবিলের নাম দেওয়া ছিল না। না থাকার কারণে এখানে ক্যাপশন ট্যাগের ব্যবহারটা হয় নাই, বাট এখন টেবিলের নাম যেহেতু দেওয়া আছে, সো অবশ্যই আমাদেরকে ক্যাপশন ট্যাগটা শিরোনামের জন্য ব্যবহার করতে হবে। তাহলে এই প্রশ্নটা উদ্দীপকে দেওয়া আছে, পরীক্ষায় চেয়েছে কি যে এইটার আউটপুটটা পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে, তবে কথা হলো এইটাই যে ইউটিউবের সাথে একটা হাইপারলিংক থাকবে। এই হচ্ছে কাহিনী। চলো আমরা এটা দেখি, এটা একটু ছোট করে দিই।
ইমেজটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটা একটু ছোট করে নিই। আচ্ছা, এবার দেখো দুটো একসাথে দেখা যায় সাইফুল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নতুন করে এটা স্টার্ট করি। টেবিল তো উপরে দেওয়াই আছে, থাক। টেবিলের আপাতত সেল স্পেসিংটা আমাদের লাগবে না, উইড হাইট এগুলো দরকার নাই, আগে নরমালি দেখো বাম পাশেই থাক, সমস্যা নেই, শুধু বর্ডার ইউজ করো। টেবিলটার ক্লোজিংটা দিয়ে নিই, এটা ভুলে গেলে আবার আউটপুটটা আসবে না। আচ্ছা, তাহলে প্রথমত টেবিলের নিচে যদি টেবিলের নাম থাকে উপরে দেওয়া, যেমন এবিসি দেওয়া আছে, তাহলে এটা ক্যাপশন ট্যাগের ভিতরে নিতে হবে। তাহলে এখানে আমরা দিলাম ক্যাপশন। নাম না থাকলে ক্যাপশন ট্যাগের ব্যবহার হতো না, আবারও বলছি, আগেরটাতে নাম ছিল না তাই ব্যবহার করিনি, বাট এখানে ব্যবহার করতে হবে। ক্যাপশন দিয়ে দিলাম। এবার সে আগের মতো টেবিল রো নেব, প্রথমে ফার্স্ট রো এর কাজ করবো, তাহলে টিআর নেওয়ার পরে এটা ক্লোজিংটা দিয়ে নিই। ফার্স্ট রো এর কাজ কি ছিল? শুধুমাত্র ইউটিউব ছিল ডাটা হিসাবে, আর ওখানে কোনো কিছুই ছিল না। তাহলে এখানে আমরা টিডি দিয়ে দিলাম। কোথায় আছে? সেন্টারে। ইউটিউব কথাটা আছে সেন্টারে, তাহলে এখানে সেন্টার দিয়ে দিব। আর কোনটার ব্যবহার আছে? কল স্প্যান। কল স্প্যান ইকুয়াল টু, এইখানে কত দিব ভ্যালু? 3 ঘরের মান নিয়েছিল তাই না? আর সেন্টারে আছে। এখন এই লেখাটা আছে কিভাবে? হাইপারলিংক অবস্থায়। আমি একটু নিচে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে হাইপারলিংক রেফারেন্স ইকুয়াল টু, এখানে দিতে হবে http দিবা www.youtube.com। কোন লেখাটার সাথে করতে হবে বলাই আছে, ইউটিউব। ওটা নিচে আন্ডারলাইন আলাদাভাবে করা লাগবে না, কারণ হাইপারলিংক করলে অটোমেটিক ভাবে লেখাটা নীল কালার এবং আন্ডারলাইন হয়ে থাকে। এবার আমরা টিডিটা ক্লোজ করে দিতে পারি, টিডিটা ক্লোজ করা হয় নাই। ফার্স্ট রো থেকে আর কোনো কাজ আছে? ফার্স্ট রো এর কাজ কিন্তু শেষ, ফার্স্ট রোতে আর কোনো ডাটা নাই, তাহলে প্রথম টিয়ারটা কমপ্লিট। এবার সেকেন্ড টিয়ারে আমরা যাব। টিয়ার প্রথমত এই টেবিল দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কিছু জিনিস। আমরা বলেছিলাম যে টেবিলটা কখনো দেখবা রো এবং কলাম ইকুয়াল আছে, কখনো নাই, এরকম ফরম্যাটের হতে পারে। তো সেটা আমরা গতদিনই দেখেছিলাম। আরেকটা কথা বলেছিলাম যে একটা টেবিলের ভিতর কম্বাইন্ড ইনফরমেশন থাকতে পারে। কিরকম? হয়তো একটা টেবিলের ভিতরেই লিস্ট ট্যাগ আকারে ভ্যালুগুলো আছে, অথবা হাইপার লিংক করা আছে, অথবা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, অথবা ইমেজ আছে। তাহলে এইখানে যদি প্রথমত ডিবি দেখো, বলতো এটা কি আন্ডারলাইন আকারে আছে? প্রশ্নটা আগে পড়বা, গ নাম্বার প্রশ্নটা বলা আছে উদ্দীপকে ডিবি শব্দটাতে ক্লিক করলে, ডিবি মানে হলো ঢাকা বোর্ড, www.dhakaboard.gov সাইটটি, এবং rose.jpg শব্দটাতে ক্লিক করলে রোজ নামে ফুলের ছবিটি ওপেন করার সুবিধা রেখে একটা ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তাহলে ইন জেনারেলি যদি আমরা প্রশ্নটা না পড়ি, তাহলে আমাদের কাছে যেমন সাবজেক্টের এখানে 3, 4, 5 দিয়ে এখানে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো দেওয়া আছে, এটা লিস্ট আকারে আছে। এবং কোন ধরনের লিস্ট? অর্ডার্ড লিস্ট, কারণ এখানে নিউমেরিক ভ্যালু গুলো দেওয়া আছে দেখে আমরা বুঝলাম। আর উপরে যে সাবজেক্টটা আছে এটা আন্ডারলাইন আকারে আছে। rose.jpg ফাইলের এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারতেছি যেহেতু .jpg আছে এটা একটা ইমেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি a1b + ab²। তাহলে
এ এর সাথে বেস যখন 1 আছে তখন আমরা বুঝতেছি এটা সাবস্ক্রিপ্ট, আর বি এর উপরে এখানে 2টা পাওয়ার আকারে আছে তখন বুঝবো হলো এটা হলো সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে তাহলে এখানে বি এর উপর স্কয়ার আছে, এটা সুপারস্ক্রিপ্ট আকারে আছে, এটা বুঝতেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ডিবি শব্দটা যদি তুমি নিচের প্রশ্নটা না পড়ো তাহলে কিন্তু বোঝা যাবে না, কারণ ইন্ডিভিজুয়ালি ডিবি লেখা দেখলে মনে হচ্ছে জাস্ট আন্ডারলাইন করতে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। প্রশ্নে বলা আছে ডিবি শব্দটাতে ক্লিক করলে এত ওয়েবসাইটের সাথে সংযুক্ত হবে, তাহলে এটা কি ইন জেনারেল টেক্সট নাকি এটা হাইপারলিংক আকারে আছে, কিভাবে আছে? সবুজ, ক্লিক করলে যদি একটা ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয় তাহলে শব্দটা কি হাইপারলিংক না স্যার হাইপারলিংক। অবশ্যই হাইপারলিংক আকারে আছে, রাইট? তাহলে এখানে এই রোজ নামে যে ইমেজ আছে এটাও কিন্তু হাইপারলিংক আছে, কারণ এইটাতে যদি ক্লিক করি কোন ওয়ার্ডটাতে রোজ ডট জেপিজি তে ক্লিক করলে মানে ছবির সাথেই লিঙ্কিং আছে, যেমন অনেকগুলো ই কমার্স সাইটে দেখবা ছবিতে ক্লিক দিলে তারপরে দেখায় যে ওই ইমেজটাতে যে ওইটার কোন ধরনের ব্র্যান্ড, প্রাইস কত, এরকম টাইপের দেখায়। তাহলে আমরা পুরো টেবিলটা বুঝলাম যে কোনটা কি করতে হবে। এখন আসি, যেমন এখানে কিছু ঘর ব্ল্যাঙ্ক আছে, তো তখন কি করব এটা আমি দেখাই দিব। আর এখানে ঢাকা কথাটা কোথায় আছে বলতো, শুধু কি সেন্টারে নাকি সেন্টার বরাবর টপে? সেন্টার বরাবর টপে আছে, কিন্তু a1b+ab² এটা সেন্টার আছে, বাট সেন্টার বরাবর কোথায় আছে? এই সেলের একদম বটমে আছে। এই প্রশ্নটা সলভ করলে আমরা অনেকগুলো জিনিস জানতে পারবো। এখন একটা ব্যাপার হলো যে যখন আমরা কোনো একটা ওয়ার্ডে অথবা কোনো একটা ইমেজে ক্লিক করব তখন হাইপারলিংক রেফারেন্স, দ্যাট মিন্স এইচআরইএফ একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, তোমরা আগে পড়েছিলা। তো সেই ক্ষেত্রে রেফারেন্সের ভিতরে ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা ফাইলের নাম দিতে হয়। কিন্তু এখন আমার প্রশ্ন হলো ডিবি শব্দটাতে ক্লিক করলে রেফারেন্সটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, দ্যাটস গুড, বাট রোজ ডট জেপিজি এই ইমেজটাতে যখন ক্লিক করব তখন কোনো ফাইলের বা কোনো ওয়েবসাইটের নাম দেওয়া আছে? এখন তোমরা বলতে পারো স্যার রোজ নামে আছে। রোজ নাম আছে ঠিক আছে, কিন্তু এটা তো কোনো ফাইল না, রোজ একটা ওয়ার্ড। যেমন এইচটিএমএল ফাইল যদি হয় তাহলে লেখা থাকবে না রোজ ডট এইচটিএমএল অথবা হোম ডট এইচটিএমএল, তার মানে রোজ ডট জেপিজি শব্দটাতে ক্লিক করলে রোজ নামে ফুলের ছবি ওপেন হবে, কিন্তু সেটার রেফারেন্স ফাইলের নামটা এখানে উল্লেখ নাই। এখন তাহলে কি প্রশ্নে ভুল আছে? না, তোমরা যে কাজটা করতে পারো এখানে তোমার স্বাধীনতা আছে। কিরকম? তুমি ফাইলটার নাম নিজের মতো করে ধরে নিবা, তুমি দিতে পারো রোজ ডট এইচটিএমএল, অথবা যদি মনে করো যে একটা ওয়েব পেজের হোম পেজেই রোজ নামে একটা ছবি আছে তাহলে তুমি দিতে পারো ফাইলের নাম হোম ডট এইচটিএমএল। আমি কোড করলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এইটাই আমি কোডিং আকারে একটু দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু দুইটা একসাথে নেই। এখন আর ইমেজটা অত বড় করে দেখাবো না, একটু আগে যেহেতু দেখেছো। আচ্ছা, দুইটা কি একসাথে দেখা যায়, শো হচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আগের টেবিলটা এখানে ক্লিন করে দেই, শুরু থেকে দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টেবিল এখানে ক্লাস 2 দিলাম,
প্রথমত তাহলে এখানে টেবিলটা লিখতে হবে। এরপরে দেখো তো এই টেবিলের লক্ষ্য করে দেখো তো কোনো টেবিলের টাইটেল আছে, মানে টেবিলের কোনো নাম আছে কিনা, ক্যাপশন। আমরা যে টেবিলটা একটু আগে দেখলাম সেই টেবিলের কি কোনো নাম দেওয়া ছিল? যেমন কতদিন সলভ করেছিলাম সেখানে কিছু জায়গায় লেখা ছিল স্টুডেন্ট অথবা এরকম একটা টেবিলের নাম ছিল, কিন্তু এই যে প্রশ্ন যেটা পড়েছে এই টেবিলে কি কোনো নাম দেওয়া আছে? কোনো নাম দেওয়া নাই। জি তাহলে স্যার। ক্যাপশন ট্যাগের কিন্তু ব্যবহার হবে না, সরাসরি আমরা টেবিল ট্যাগ নিব। নেওয়ার পরে এর যে অ্যাট্রিবিউটটা বাধ্যতামূলক, প্রথমত টেবিল বর্ডার আমরা দিলাম 01, সেল স্পেসিংটা পরেই নি, ওটা কোনো সমস্যা না। আমরা এখানে টেবিলটা ক্লোজ করলাম। সেল স্পেসিংটা না দিলেও টিচাররা মার্কস কাটে না, তবে এক্সাক্ট আউটপুট আসতে গেলে অবশ্যই সেল স্পেসিংটা দিতে হবে, তাছাড়া টেবিলের দাগগুলো এরকম আসবে না। যেহেতু এখানে কোনো ক্যাপশন বা টেবিলের শিরোনাম ছিল না, সো আমাদের দেওয়ার দরকার নেই। এখন আমরা প্রথমত এইখানে পিকচারটা আরেকটু না হয় জুম করে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে প্রথম রোটার আমরা কাজটা করে নিই। এই ধরো প্রথম রো, এটা ভালোভাবে বুঝো, তাহলে যে কোনো টেবিল আসলেই পারবা। এর থেকে কিছু কঠিন এমসিকিউ আছে, সেটা আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। আপাতত যেগুলো মানে খুবই আসে মানে বোর্ড পরীক্ষায়, সেই জিনিসগুলো আমরা আগে দেখি। তাহলে এখানে আমরা প্রথমত কি নিব? টিআর। এরপরে টিআরটা ক্লোজ করে দিই। এবার দেখতে হবে প্রথম টেবিল ডাটাটা কি আছে, ডিবি। তাহলে আমি প্রথমে টেবিল ডাটা হিসেবে নিলাম, এরপরে টেবিল ডাটাটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন বলো টেবিলের ভিতরে যে ডাটা আছে ডিবি, এটা কি নরমাল ডাটা নাকি হাইপারলিংক আকারে আছে? হাইপারলিংক নরমাল। তাহলে এখানে আমরা হাইপারলিংক নিলাম, নেওয়ার পরে এখানে HREF নিলাম, নিয়ে এখানে ওয়েবসাইটের নামটাও এখানে প্রশ্নে বলা আছে, ওয়ার্ডটা কি ডিবি। আচ্ছা বলো তো কোনো একটা ওয়ার্ড যদি হাইপারলিংক করা হয় তো সেটার নিচে অটোমেটেড আন্ডারলাইন আসে না? জি স্যার। অটোমেটেড আসবে। তাহলে এটার জন্য কিন্তু অনেকে প্রশ্ন সলভ করার সময় দেখলাম যে ইউ ট্যাগ ব্যবহার করেছিল আন্ডারলাইন, কিন্তু নিচে প্রশ্নে যেহেতু বলাই আছে এটা হাইপারলিংক হবে, আর হাইপারলিংক হলে সেটা অটোমেটেড ভাবে কিন্তু আন্ডারলাইন হবে, এটার জন্য আলাদাভাবে ইউ ট্যাগ ব্যবহার করার দরকার নাই। এখন এখানে ওয়েবসাইটের নামটা দেওয়া ছিল www.dhakaboard.com। এখন প্রশ্ন হলো ওয়েবসাইটের নাম কি নরমালি লেখা যায় নাকি তার সামনে HTTP প্রোটোকল ব্যবহার করতে হয়? প্রোটোকল ইউজ করতে হবে। HTTP প্রোটোকল দিতে হবে, হ্যাঁ এটা আগেও পড়াইছিলাম, না দিলে ভুল হবে। এরপরে www. যেমন ঢাকা বোর্ড। স্যার একটা কথা বলি বলো। স্যার, সবগুলোর স্যার ইয়ে ওই যে হেডিংটা স্যার ক্লোজিংটা সবার আগে হয়ে গেল কেন স্যার? ওইটা টাইটেলের নিচে হেডিং হেড জি স্যার, জি স্যার। এটা তুমি এখানেও দিতে পারো, তুমি যদি মনে করো যে না এটা স্যার, সবার লাস্টে সবগুলো যেহেতু হয়েছে স্যার, ওইটা লাস্টে দেওয়া যাবে না? ও আচ্ছা, না হেড ট্যাগের কাজটা হলো, ক্লোজিংটা না বলছি তুমি বুঝতে পারছি যে তুমি বলতেছো যে HTML ল্যাঙ্গুয়েজের ক্লোজিংটা লাস্টে দিলাম, তাহলে হেড ট্যাগটা উপরে ক্লোজিং কেন? হেড ট্যাগের কাজটা হলো ওই যে যে কোনো ওয়েব ব্রাউজারের ট্যাবে যে নামটা শো করে ওই ট্যাবের নামটা শো করানোর জন্য। এখানে তুমি টেবিল ক্লাস 2 লিখেছো, এটা আমি যখন আউটপুট একটু পর দেখাবো তখন তোমাকে আমি ব্যাপারটা এক্সপ্লেইন করি। ট্যাবের উপর দিয়ে নাম আসার জন্য এই টাইটেলটা হেড ট্যাগের ভিতরেই ব্যবহার করতে হয়। এছাড়াও আরো অনেকগুলো ট্যাগ হেড ট্যাগের ভিতর ব্যবহার করা যায়, তবে ইন্টার লেভেলে শুধুমাত্র টাইটেল ট্যাগেরই ব্যবহার আছে। যেমন আমাদের কলেজের ওয়েবসাইট আমি তোমাদের একদিন ওপেন করে দেখাইছিলাম যে এই হেড ট্যাগের ভিতরে টাইটেল ছাড়াও কে ওয়েবসাইটটা তৈরি করছে, কোন কোম্পানি তৈরি করছে, অনেক কিছুই কিন্তু আরো দেওয়া থাকে। ওদেরকে বলা হয় মেটা ট্যাগ বা আরো কিছু ট্যাগ আছে। বাট তোমার HSC লেভেলে শুধুমাত্র টাইটেল ট্যাগের ব্যবহারটাই দেখানো হয়।
যার কারণে মনে হয় যে এখানে মনে হয় শুধু টাইটেল ট্যাগ, আরো অনেক ট্যাগ হতে পারে, তবে তোমাদের লেভেলের জন্য বাকি এগুলোর ব্যবহারটা আসলে লাগে না, কারণ এটার সাথে যেহেতু সিএসএস ল্যাঙ্গুয়েজটা নেই। তো এই টাইটেল ট্যাগের কাজটা আমি বুঝাই দিব। এইচটিএমএল তুমি যদি এইটুকু অংশ বাদ দাও তাও কিন্তু কোডের আউটপুট আসবে। আজকে আমি এইটুকু বাদই দিলাম, ওর জন্য আপাতত বাদ দিলাম, এখন তো আর কোনো আপত্তি নাই। ওইটার কাজটা কি তাহলে আমি পরে লিখে দেখাবো, এটা ছাড়াও কিন্তু আউটপুট আসবে, বাট ওটা দেওয়াটা কেন অ্যাপ্রোপ্রিয়েট বা কেন দিতে হয় এটা নেসেসিটিটা নিয়েও আমি পরে বলছি। আপাতত তোমার মনে যেহেতু প্রশ্ন আসছে ওইটা বাদ থাক। আচ্ছা, এখন আমি এই অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করেছি। এরপরে এইখানে কিন্তু টেবিল ডাটা হিসাবে যেমন এটার ভিতরেই কিন্তু হাইপার লিঙ্ক আছে, তাহলে একটা ডাটার কাজ শেষ। ফার্স্ট রোতে কি আর কোনো ডাটা নেই? ফার্স্ট রোতে কিন্তু আরো ডাটা আছে, এই যে সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি, আরেকটা টিডি নিলাম। আমরা কিন্তু প্রথম রো এর ভিতরেই আছি, খেয়াল করে দেখো, এই যে প্রথম রো এর ভিতরে আছি, একটা ডাটার কাজ করলাম, বাট ডাটাটা আগে যেরকম নরমাল থাকতো এখন সেরকম নরমাল নেই, এটা আছে হচ্ছে তোমার হাইপার লিঙ্ক অবস্থায়, তাই এই কাজটা করলাম। এখন আমরা আরেকটা টিডি নিই, তারপরে এর ভিতরে ডাটাটা কিন্তু নরমাল অবস্থায় নাই, এটা আছে হচ্ছে লিস্ট ট্যাগ আকারে। তাহলে আমরা এই কাজটাও করে নিতে হবে। যেমন তাহলে আমরা এখানে হেড ট্যাগ 4 এর ভিতরে সাবজেক্ট লিখতে পারি, হেড ট্যাগ 4 আমরা শিখেছিলাম, বাট এখানে যেহেতু আন্ডারলাইন অবস্থায় আছে সাবজেক্টটা, আমি আর জুম করে দেখাচ্ছি না, এই জন্য ইউ ট্যাগ দিব, কারণ হেড ট্যাগ ব্যবহার করলে তো আর অটোমেটেড আন্ডারলাইন আসবে না, তাই এখানে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। সাবজেক্ট, তারপরে প্রথমে ইউ ট্যাগটা ক্লোজ করে দেই, তারপরে এখানে হেড ট্যাগটা ক্লোজ করব। হেড ট্যাগ 4 দিলাম, দিলে আউটপুটটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আসে। হেড ট্যাগ 5 দিলে বা 6 দিলে বেশি ছোট হয়, h1 বা h2 ব্যবহার করলে আবার বেশি বড় হয়ে যায়। আচ্ছা, এবার বলো তো এখানে 3 4 5 এটা আসলে অর্ডার লিস্ট আকারে আছে নাকি আনঅর্ডার লিস্ট আকারে আছে? সংখ্যাবাচক যেহেতু, যেখানে কোনো বুলেট সিম্বল নাই, কোনো বৃত্ত, তাহলে এটা অর্ডার লিস্ট হবে। তাহলে ওএল দিলাম, আর এখানে টাইপ ইকুয়াল টু কি দিতে হবে? টাইপ ইকুয়াল টু দিতে হবে কিন্তু 1, বাট স্টার্ট ভ্যালু কত থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে হলো 3 থেকে, তাহলে এখানে দিতে হবে 3। এটা আমরা আগেই পড়েছিলাম, সো এটা নিয়ে আর কথা বলার দরকার আছে বলে মনে করছি না। এটা মানে এটা হচ্ছে আগে যতগুলো ক্লাস করেছো তার একটা সামারাইজেশন ক্লাস বলতে পারো, কারণ এখানে সব কিছুর ব্যবহার এখানে আছে। তাহলে এখানে আমরা এর ভিতরে লিস্ট আইটেম গুলো দিয়ে দেই, লিস্ট আইটেম গুলো প্রথম, হ্যাঁ বলো। ইউ দিয়ে না স্যার, কি বুঝায় স্যার? ইউতে হলো আন্ডারলাইন, মানে ওইখানে, তাহলে স্যার সাবজেক্টের নিচে আন্ডারলাইন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ আন্ডারলাইন হয়ে যাবে, মানে আন্ডারলাইন ট্যাগটা আলাদাভাবে ব্যবহার করার দরকার হয় না যখন তুমি হাইপারলিংক করবা, কিন্তু সাবজেক্টের সাথে তো হাইপারলিংক, যার কারণে এটা আলাদাভাবে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করেই করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বাংলা দিলাম। ওই যে তো আগে বললাম না, তুমি অনেকদিন পড়াশোনার বাইরে আছো, তোমার কিন্তু পড়াশোনায় আসতে একটু সময় লাগবে। আমরা যখন দেখা গেল ইউনিভার্সিটিতে থাকার সময় শীতকালীন ছুটি যখন দিত, এই যে 17 দিন ছুটি পেয়ে যেতাম, তখন গ্রামে যেয়ে কাটায় আসতাম। এরপরে দেখা গেল যে আমাদের সেই 5টা পর্যন্ত ল্যাব ক্লাস এগুলো করতে মানে প্রথম কয়েকদিন খুব বিরক্ত লাগতো, কারণ ওই সিনক্রোনাইজেশনটা হারায় যায় যখন ঘুরতে যাবা। অবশ্যই এটাও এক ধরনের ভালো অভ্যাস, যখন তুমি বাসায় ঘুরতে যাবা এনজয় করার জন্য, তখন এনজয়টাই করা উচিত। এতে কি হয় যে পরে নতুন করে পড়াশোনা করার জন্য বা যে কোনো কাজ করার জন্য এনার্জি পাওয়া যায়। এটা আসলে খারাপ না, ভালো, এটা আমি নিজেও করি। আমি যখন গ্রামে যাই এখনো সবকিছু বাদ, কাজটা সব বাদ, দেখা গেল যে মানে গ্রামের যারা ফ্রেন্ড আছে, যারা হাই স্কুল থেকে একসাথে পড়ি, তো আমাদের একটা সার্কেল আছে আর কি। আমি গেলে দেখা গেল যে ওদের কাজ থাকলেও ওরা মানে ফ্রি হয়ে নাই, অথবা সন্ধ্যায় আমাদের একটা টাইম দেওয়া থাকে, দেখা গেল যে অনেকে বাজারে ব্যবসা করে, এরকম অনেক ফ্রেন্ড আছে। তো তাদের দেখা গেল যে 8টা 9টার মধ্যেই তো গ্রামে বেসিক্যালি দোকানগুলো বন্ধ হয়ে যায়। এরপরে দেখা গেল যে আমাদের গল্প করা হয়, তো ওই সময়টা ভালো লাগে। তো যখন বেড়াতে যাবা তখন আসলে ওই সময় স্টাডি না করলে যে মহামারী কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন আমি মনে করি না।
তাহলে এখন দেখো এর ভিতরে আছে হচ্ছে ঢাকা। এখন ঢাকা কথাটা আছে কোথায়? ঢাকা কথাটা আছে প্রথমত হলো সেন্টারে। তাহলে এখানে দিয়ে দিব অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। মানে এটা কিন্তু সব থেকে কমপ্লেক্স টাইপের টেবিল আমরা পড়তেছি, হ্যাঁ। মানে এইরকম পরীক্ষা মানে আসে 4 মার্কের আসে, আর 3 মার্কের আসলে সেই টেবিলটা নর্মাল আকারে আসে। তবে টেবিল থেকে বোর্ড পরীক্ষায় 80% প্রশ্ন আসে, যার কারণে টেবিল রিলেটেড সবগুলো প্রশ্নই আমাদেরকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হয়। প্রতিবার টেবিল থেকে প্রশ্ন আসে, তোমরা একটু দেখবা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বইয়ের পিছনেও দেওয়া থাকে, দেখলে বুঝতে পারবা। এখন এটা সেন্টার বরাবর কোথায় আছে? একদম টপে আছে। তাহলে আমরা বলেছিলাম ভি অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটার ভিতরে আবার লিখতে হবে হলো টপ। তাহলে এটা টপে যাবে। তাহলে আমার ফার্স্ট রো এর কাজ কিন্তু শেষ, এখন আর সময় লাগবে না, মূল কাজটা কিন্তু শেষ। আমি একবার বলে দিই, দেখো এই যে দেখো এটা কিন্তু প্রথম রো, খেয়াল করেছো? একটা রো এর ভিতরেই আমরা আছি। প্রথম রো এর ভিতর প্রথমে ডিবি ছিল, ডিবিটা কি অবস্থায় ছিল? হাইপারলিংক। প্রথম পরিচয় এটা হলো একটা ডাটা, এই যে ডাটা ক্লোজ করলাম। এন্ড ডাটার ভিতরে যে ডাটাটা আছে সেটা তো নরমাল অবস্থায় নেই, ডিবি কথাটা আছে কিভাবে? হাইপারলিংক অবস্থায় আছে। এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করলাম, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ডিবিটা লিখেছি, তাহলে অটোমেটেড ভাবে আন্ডারলাইন আসবে। এখন রেফারেন্সটা দেওয়াই আছে প্রশ্নে www.dhakaboard.com। যদি .gov.bd লেখা থাকতো তাহলে লিখতাম, যেহেতু প্রশ্নে দেওয়া নেই সো মতপরি করে দেওয়া যাবে না। আচ্ছা, এবার সেকেন্ড ডাটাতে এসে দেখতেছি এটা একটা লিস্ট ডাটা। এখন লিস্ট ডাটা এটা কোন ধরনের ডাটা? এটা অবশ্যই অর্ডার লিস্ট টাইপের ডাটা, যেহেতু এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা দেওয়া আছে। এখন এইখানে একটা কাজ আমাদের মিসিং আছে, বলতো যে বাংলা ইংলিশ আইসিটি এখানে এই দাগটা কি কমপ্লিট আছে? আমি একটু প্রশ্নটা দেখাই। আমাদের একটা অ্যাট্রিবিউট কিন্তু ব্যবহার করতে হবে, পুরোপুরি কাজ কিন্তু এটা শেষ হয়নি। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি আবার, দেখো এই যে খেয়াল করে দেখো এখানে একটা দাগ মিসিং আছে না? এই দাগটা এখান তো কমপ্লিট নাই। তাহলে এই লিস্ট ভ্যালুটা কয়টা সেলের জায়গা নিয়েছে? দুইটা সেলের জায়গা নিয়েছে। তাহলে এই যে আমরা দাগটা টানলাম, এই যে দাগটা মিসিং আছে, এটা ডেফিনেটলি এক্স অক্ষ বরাবর আছে অথবা রো বরাবর আছে। আমরা জানি রো বরাবর যদি থাকে তাহলে রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ভ্যালু কত দিতে হয়? এখানে যতটা ঘরের জায়গা নিবে, এখানে এক ঘর নিচে এক ঘরে, 2 ঘরের জায়গা সে নিয়েছে, যার কারণে রো স্প্যানের ভ্যালু হবে হলো 2। তাহলে আমরা যে কাজটা এখন করব সেটা হলো এইটার সাথে এই যে এখানে টিডি আছে এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম রো স্প্যান ইকুয়াল টু তোমার 0 2, 2 ঘরের জায়গা নিয়েছে। তাহলে ফার্স্ট রোতে আর কোনো কাজ নাই। এবার আমরা আসি সেকেন্ড রোতে কাজ কি আছে? সেকেন্ড রোতে কাজ আছে হলো rose.jpg, একটা ছবি দেওয়া আছে। ছবিটাও কিন্তু হাইপারলিংক অবস্থায় আছে, কারণ এই নিচে প্রশ্নে বলা আছে, খেয়াল করে দেখো রোজ শব্দটাতে ক্লিক করলে রোজ নামে ফুলের ছবি ওপেন হবে। তার মানে কি যে এই রোজ ওয়ার্ডটাতে যদি ক্লিক করি তাহলে এই ছবিটা যেহেতু ওপেন হবে, বা রোজ শব্দটাতে, আচ্ছা ছবির সাথেই লিংক আছে, তাহলে রোজ নামে একটা ফুলের ছবি ওপেন হবে। ফাইলের নামটা দেওয়া নাই, আমরা দিতে পারি rose.html। তাহলে এটাও হাইপারলিংক অবস্থায় আছে। এখানে একটা কাজ আছে। আর এখানে a1b প্লাস ab স্কয়ার, এর পরে 1টা আছে সাবস্ক্রিপ্ট আকারে, তার মানে সাব ট্যাগের ব্যবহার হবে। আর b এর উপর 2টা পাওয়ার আকারে আছে, সো এখানে সুপারস্ক্রিপ্টের ব্যবহার হবে। তাহলে আমরা এই কাজটা এখন করব এখানে। তাহলে আচ্ছা, এবার আমরা চলে গেলাম দ্বিতীয় রোতে। এটা কিন্তু প্রথম রো এর ব্যাপারটা ছিল, এই যে দেখো এই রো এর এই যে এখানে ক্লোজিং। এখন আমরা সেকেন্ড আরেকটা রো নিলাম, pr, এটা ক্লোজ করলাম। প্রথম ডাটাটা কি আছে? প্রথম ডাটাটা আছে ইমেজ। তাহলে প্রথমত টেবিলের ভিতরে কোনো সেলের ভিতরে কোন যাই নেই না কেন, সেটা তো অবশ্যই টেবিল ডাটা হিসেবে কনসিডারেশন করব।
টেবিল হেডারের ব্যাপারটা তো গতদিন আলোচনা করেছি, এখানে টেবিল হেডারটা নাই। আচ্ছা, এখন এই টেবিল ডাটাটা কোন ধরনের ডাটা? এই ডাটাটা হলো ইমেজ ডাটা। আছে কিভাবে? হাইপারলিংক অবস্থায়। প্রথমত হলো আমি আগে ইমেজটা লিখে দেখাই, তারপরে আমি বুঝাচ্ছি। ইমেজ কি নাম দেওয়া আছে? ইমেজের নাম দেওয়া আছে হলো rose.jpg। তাহলে লিখলাম rose.jpg। আচ্ছা, এখন বলো এই ইমেজটা কি নরমালি ছিল নাকি হাইপারলিংক অবস্থায় ছিল? অবশ্যই হাইপারলিংক আকারে পরীক্ষায় প্রশ্নে বলা আছে, কারণ রোজ ওই ছবিটাতে ক্লিক করলে তোমার রোজ নামে ফুলের ছবি ওপেন হবে। এখন এটা রেফারেন্সটা দিতে হবে, যেটা আমি বলছিলাম যে রেফারেন্সটা হয় থাকে কোনো ওয়েবসাইটের নাম অথবা ফাইলের নাম। তো ফাইলের নাম তো এখানে দেওয়া নাই, তাহলে আমরা একটা ধরে নিলাম, ধরো নাম দিলাম rose.html। তুমি যদি মনে করো যে home.html লিখবো, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু প্রশ্নে সরাসরি ফাইলের নাম বলা নাই। তাহলে এটা কিন্তু ছবির কাজ শেষ। আচ্ছা, এইবার আসি হলো সেকেন্ড রোতে আরেকটা ডাটা ছিল a1b প্লাস ab স্কয়ার। তাহলে এটা আবারও আমরা টেবিল ডাটা হিসেবে আগে নিব। টেবিল ডাটা হিসেবে নেওয়ার পর এটা আগে ক্লোজ করে দিই। এখন ভিতরের ডাটাটা কি আকারে আছে? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আকারে আছে। তাহলে প্রথমে আছে a, তারপরে a এর পরে 1টা আছে সাবস্ক্রিপ্ট আকারে। তাহলে আমরা এখানে সাব ট্যাগ ব্যবহার করব। সাব তারপরে 1, এরপরে হলো সাব ট্যাগ ক্লোজ, এরপরে আছে হলো b প্লাস a b, b এর উপর স্কয়ার আসছিল, তাহলে এখানে সুব ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তারপরে সুব ট্যাগটা ক্লোজ। এখন দেখতে হবে, আমরা যদি এখানে লক্ষ্য করি এই ছবিটাতে এই লেখাটা আছে কোথায়? এই লেখাটা আছে হলো সেন্টারে। সেন্টার বরাবর কোথায় আছে? বটমে আছে। তাহলে অ্যালাইন এর ব্যবহারও হবে, আবার ভি অ্যালাইন এর ব্যবহারও হবে। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে টিডি এর এখানে লিখবো অ্যালাইন ইকুয়াল টু কি দিব? সেন্টার। আর ভি অ্যালাইন ইকুয়াল টু কোথায় আছে? টপে না বটমে? বটমে আছে। তাহলে এখানে বটম দিয়ে দিলাম। তাহলে স্যার বটম বলতে কি? বটম বলতে দেখা দিচ্ছি, দাঁড়াও। দেখো এই সেলের, মনে করো এই সেলটা আমি বাইরে লিখলাম, এই সেলটাই। তার মানে ঘটনাটা এরকম হতে পারে না যে আমার ডাটাটা এইখানে যদি এক্সাক্ট থাকতো তাহলে তো সেন্টার, এখানে থাকলেও সেন্টার, কিন্তু এটা সেন্টার বরাবর কোথায় আছে? একদম উপরের দিকে। আর এইখানে থাকা মানে সেন্টারেই থাকা, কিন্তু সেন্টার বরাবর বটমে থাকা। তো এই লেখাটা দেখো এই পয়েন্টটাতে কিন্তু নেই, এই পয়েন্টের উপরেও নেই, আছে কোথায়? এই বটম পজিশনে। বুঝতে পেরেছো? স্যার বটম কিছু না লিখতে কি হবে? খালি বটম সেন্টার না লিখে দিলে দিলে? যেটা হবে, লেখাটা তখন এইখানে চলে যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, ওটা ছাড়া তুমি নিজেই বুঝতে পারবা। এটার আউটপুট দেখালে আর একটু বেশি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আপাতত ওইটা আমি ধরো দিলাম না, তাহলে কি হবে? আচ্ছা থাক, এটা বাদ থাক। আচ্ছা, এখন আসো পরেরটাতে। সেলগুলো যদি খালি থাকে তাহলে কি হবে? এটা একটা রো হিসাবে যে কনসিডারেশন করবাই, এটা দুইটা রুলসে করা যায়। একটা হলো প্রত্যেকটা টিডি আকারে নিব, ভিতরে কিছু নাই, কিছুই দিব না, তবে আউটপুটটা দেখতে বাজে লাগবে। তাহলে আমরা কি করব সেটা আমি পরে বলতেছি। প্রথমত আমি খালি রাখবো। কয়টা এখানে ঘর আছে? 3টা। তাহলে 3টা টেবিল ডাটা নিব, কিন্তু ভিতরে কিছু লিখবো না। তাহলে লাস্টেরটা প্রথমত আমি যে কাজটা করব, এখানে আমি একটা রো হিসাবে নিব। এটা কিন্তু সেকেন্ড রো, খেয়াল করো, এটা সেকেন্ড রো। এবার থার্ড নাম্বার রোতে আমরা আসতেছি। থার্ড নাম্বার রোতে যে ব্যাপারটা দেখতেছি যে কোনো সেলে কোনো ডাটা নাই, তাহলে এখানে আগে ক্লোজ করে নি। একটা ওয়ে যেটা আমি বললাম যে কিছুই যেহেতু নাই, তাহলে তোমার টেবিল ডাটার ভিতরে আমি কিছুই দিব না, তবে আউটপুটটা খুব একটা ভালো আসবে। কিভাবে ভালো আসবে সেটা পরে দেখাচ্ছি। প্রথম কথা হলো কিছু নাই, আমি কিছুই দিলাম না। 3টা সেল ছিল ফাঁকা, খেয়াল করে দেখো এই যে ছবিটাতে 3টা সেল ছিল, 3টা সেলই ফাঁকা, আমি কিছুই দেই নাই, এটাকে একটা রো হিসাবে নিয়েছি।
এটাকে একটা রো হিসেবে নিয়েছি, কিন্তু ভিতরে কিছু নাই, তাই আমি কিছুই দেই নাই। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে চলো এবার আমরা যদি এটার আউটপুটটা দেখি তাহলে আসলে কেমন আসে। এটা আমি একটু সেভ দিয়ে নিলাম। আচ্ছা, তাহলে টেবিলটা দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না লাস্টেরটা, তাই না? আমি একটু টেবিলের ওয়াইড হাইট বাড়ায় দিই। আচ্ছা, প্রথমত জাভেদের প্রশ্নের উত্তরটা দেই যে হেড লিখলে কাজ কি। দেখো তো এখানে কি ফাইলের নামটা দেখানোর কথা ট্যাবের উপর দিয়ে? কোনোদিন দেখছো যে ট্যাবের উপর দিয়ে ফাইলের নাম দেখায়? যেমন তুমি যদি বিএফ শাইন কলেজ ঢাকার ওয়েবসাইটে ঢুকো, তাহলে এখানে দেখবা বিএফ শাইন কলেজ ঢাকা লেখা থাকে, কখনো ফাইলের নাম দিয়ে কিন্তু থাকে না। তার মানে হচ্ছে যেহেতু আমি টাইটেলে কোনো কিছুই লিখি নাই, তাই সরাসরি ওই ফাইলের নামটা শো করতেছে। এখন আমি ওখানে হেড ট্যাগ ব্যবহার করলে কি কাজটা করে, চলো সেটা আগে আমি একটু দেখাই নিই, তাহলে তোমার কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। এই যে এইচটিএমএল এর পরে এইখানে আমি হেড ট্যাগ আবার ব্যবহার করলাম, যেটা আমি বাদ দিয়েছিলাম। এখানে হেড ট্যাগ দেওয়ার তাহলে স্যার পরে হেড থেকে যেটা দিবে তাহলে ওই জায়গায় লেখাটা তাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ট্যাবের উপর দিয়ে দেখায় ব্রাউজারে। আসলে এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তখন এই হেডের ভিতরে যে টাইটেল কিওয়ার্ডটা দেওয়া থাকে এটার উপর বেস করে কিন্তু সার্চিং হয়। আরো অনেকগুলো কিওয়ার্ডের উপর বেস করে সার্চিং হয়। তো এটাও একটা ওয়ে, যে কোনো ওয়েব পেজের অবশ্যই একটা সুন্দর টাইটেল দিতে হয়। কারণ যেমন দেখো, তুমি মনে করো শাইন কলেজের ওয়েবসাইটের নাম জানো না, তখন তুমি কি করবা? গুগলে ঢুকে লিখে সার্চ করো না, বিএফ শাইন কলেজ ঢাকা। তার মানে দেখো তোমার এই টাইটেলে যা থাকতেছে এটার উপর বেস করে কিন্তু সার্চ ইঞ্জিন তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। যার কারণে টাইটেল না দিলে হয়তো আউটপুট আসবে, বাট টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট তোমার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ানোর জন্য। এবং টাইটেল ছাড়া অনেক সার্চ ইঞ্জিন এটাকে ভ্যালিড একটা ওয়েবসাইট হিসেবে গণ্যই করবে না। কারণ টাইটেল থাকবে না একটা পেজের, এটা তো হতে পারে না। যেমন দেখলা যে ওখানে ফাইলের নাম শো করতেছে। এবার তুমি খেয়াল করে দেখো টেবিল ক্লাস 2, বুঝতে পেরেছো? যখন ওই টাইটেলে বিএফ শাইন কলেজ ঢাকা লেখা থাকে তখন ট্যাবের উপর তো ওই জিনিসটা দেখায়। এবার আমি একটু টেবিলের চেহারাটা যেহেতু আমাদের যেরকম আসা দরকার ওইরকম হয় নাই, আমরা আস্তে আস্তে একটু ঠিক করি। টেবিলের আমরা একটু হাইট ওয়াইট এগুলো দেই, তাহলে আরো সুন্দর লাগবে। যেমন প্রথমত আমরা উইডটা যদি দেই, উইডটা ধরো আমরা 400 দিলাম, আর হাইটটা দিলাম ধরো 300 দিয়ে। আপাতত আস্তে আস্তে ঠিকঠাক করি। আমি জানি যে কোন জায়গায় দিলে টেবিলটা কেমন আসতো, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এরকম আসছে। এখন খেয়াল করেছো এই যে আমরা লাস্টের যে টেবিলের সেলটা এটা কিন্তু আসছে, কিন্তু এটা কি আসলে ভালো দেখাচ্ছে? ফাঁকায় আছে, দেখো ফাঁকায় আছে, কিন্তু ভালো কিন্তু দেখাচ্ছে? কম স্যার। হ্যাঁ কম, তাই না? তাহলে এই ঘরটা সুন্দর করার জন্য যখন কোনো সেল ব্ল্যাঙ্ক থাকবে তখন একটা রুলস হলো এখানে তুমি ব্রেক ট্যাগ ব্যবহার করবা। ফাঁকা স্পেস গুলোতে ব্রেক ট্যাগ ব্যবহার করবা। তুমি যদি দুটা ব্যবহার করো তাহলে সেলটা বেশি ফাঁকা আসবে, দেখতে বেশি ভালো লাগবে। তবে মিনিমাম একটা দিলে তোমার দেখতে সুন্দর আসে। মিনিমাম একটা ব্রেক ট্যাগ দিবা। তাহলে ফাঁকা থাকলে আমরা দেখলাম জেনারেলি দিলে ফাঁকা আসে। তোমার কিন্তু এটা না লিখলে মার্কস কাটবে না, কিন্তু আসলে একটা সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে। এখন যদি তুমি দেখো এখন কিন্তু সেলগুলো সুন্দর আসছে। তুমি যদি আরো ব্রেক ট্যাগ দাও তাহলে আরো বাড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আশা করি তাহলে ব্ল্যাঙ্ক সেল থাকলে কি হবে এটা বুঝতে পেরেছো। এবার জাভেদ খেয়াল করে দেখো তো এই লেখাটা কোথায় ছিল, এই যে a1b+ab²। এখন আর তুমি এই বটম বটমে ছিল, দেখো তো এখন কোথায় আছে? আমাদের এখন প্রশ্নে সেন্টারে। কিন্তু ছিল এই যে এই জায়গাতে ছিল, তাই না? সেন্টারেই ছিল, কিন্তু এই জি স্যার। জায়গাতেই ছিল। অথবা অনেক সময় যেমন ঢাকা লেখাটা দেখো সেন্টার বরাবর কোথায় আছে? টপে আছে। এই জন্য কিন্তু অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দেওয়ার পরে ভি অ্যালাইন ইকুয়াল টু টপ দিয়েছিলাম। তাহলে a1b এখন দেখো এক্স্যাক্টলি ওইরকম যদি নিয়ে আসতে চাও, তাহলে তোমার কোডের ভিতরে এই যে এখানে যে লেখাটা আছে ঢাকার পরে কোথায় গেল, a1b+ab², এই যে এইখানে দেই ভি অ্যালাইন, এখানে আমরা দিলাম হচ্ছে বটম। এখন যদি দেখো তাহলে আউটপুটটা কিন্তু
এই যে a1b প্লাস ab স্কয়ার এখানে চলে আসছে। হাইট একটু যদি কমায় দাও তাহলে টেবিলটা আরো দেখতে সুন্দর লাগবে, হাইটটা হয়তো বেশি পড়ে গেছে, এটা জন্য কিন্তু আর মার্কস কাটবে না, আমি জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য টেবিলটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে দেখো এবার এই টেবিলটার দাগগুলো কিন্তু এরকম ছিল না, পরীক্ষায় প্রশ্নের দাগগুলো এরকম সলিড দাগ ছিল তাই না, ওইখানে দেখতে পাচ্ছি দাগগুলো ফাঁপা, বাট আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তো দাগগুলো ফাঁপা ছিল না। তো যার কারণে আমাদের যে কাজটা করতে হবে, সেল স্পেসিং নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ব্যবহার করতে হবে এখানে। টেবিল সেল স্পেসিং, সেল স্পেসিংটা যদি 0 করে দাও তাহলে ওই দাগটা সলিড হয়ে যাবে। মুখে বলার থেকে সেল স্পেসিং লিখলে কি হয় নিজেরাই দেখো, দেখো তো এরকম হয়ে গেছে না, পরীক্ষার প্রশ্নে যেরকম দাগটা ছিল এই যে এরকম এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা এখন জি স্যার। pros.jpg, যেহেতু ছবি তো আর পরীক্ষার প্রশ্নপত্রে আমার ফোল্ডারে তো দেওয়ার দরকার হবে না, এই জন্য এখানে কিন্তু ছবিটা কিন্তু দেখাচ্ছে এবং এটা হাইপার লিঙ্ক হয়ে আছে, খেয়াল করছো? হাইপার লিঙ্ক হলে কি হয়, মাউসের কার্সরটা মানে মানুষের হাতের আঙ্গুলের তর্জনের মতো হয়, যেমন টিভি এটাও হাইপার লিঙ্ক হয়ে আছে, দেখো এখানে হাইপার লিঙ্ক আকারে আছে, এখানে ক্লিক দিলে তোমার ওইটা সার্চ করবে এডুকেশন বোর্ড, এটা পাচ্ছে না কারণ .gov.pd পরীক্ষার প্রশ্নপত্র আসলে অ্যাড্রেস টোটালি দেওয়া ছিল না, যার কারণে যাচ্ছে না। যদি লোকেশনটা ঠিকঠাক দিত, অনেক সময় কোনো ওয়েবসাইটের নাম না দিয়ে দেওয়া থাকে www.xyz.com, তো সেইটা নামে তো আর কোনো ওয়েবসাইট না থাকলে পাবে না, পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে, সো আমাদের এইভাবেই লিখতে হবে। আচ্ছা এখন অনেকে প্রশ্ন করে স্যার এই সাবজেক্ট লেখাটা আসলে এটা একদম বাম পাশে দেখাচ্ছে, এটা আগানোর ব্যবস্থা আছে কিনা, আমি যদি রাইট সাইডে আরেকটু নিয়ে যেতে চাই, এইটা অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছিল সেকেন্ড ইয়ারতে, এটা নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই দেখো এখানে সাবজেক্ট, আমরা হেড ট্যাগ না দিলেও হবে, তবে হেড ট্যাগ না দিলে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, তাছাড়া আবার ঝামেলা হবে। যেমন আমি এবার যদি আউটপুটটা রিফ্রেশ দেই, প্রথমত আমি আগে দেখাই এই সাবজেক্ট লেখাটা কিন্তু বাম পাশে আছে, এখন এইটাকে আমি সরাতে গেলে যে কাজটা করতে হবে, প্রিডিফাইন্ড একটা ট্যাগের ব্যবহার তোমাদের শিখাইছিলাম মনে পড়ে, মানে কোডের ভিতরে যতটুকু স্পেস দিব সেটা ততটুকু স্পেস নিয়েই আউটপুটে দেখাবে। যেমন আমি যদি এখানে প্রিডিফাইন্ড ট্যাগ ব্যবহার করি, প্রিডিফাইন্ড ট্যাগ এইখানে আমি যতটুকু স্পেস দিব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে যেরকম স্পেস দিব ওইটা ওইভাবেই কিন্তু আসবে, কিন্তু এটা সহ আবার সরে গেল না, সাবজেক্ট কথাটা সরে গেছে, আচ্ছা সমস্যা নাই, বাট সাবজেক্টটা তো আগাইছে, তাহলে এই আন্ডারলাইন ট্যাগটা ভিতরে ইউজ করতে হবে, এই জন্য আমরা আসতেছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু পরীক্ষায় মার্কস কাটবে না, তুমি যে এরকম প্রিডিফাইন ব্যবহার করো না, এগুলো খুবই মাইনর মিস্টেক, বাট আমি তোমাদের আউটপুটটা দেখাচ্ছি, চাইলে নিয়ে যাওয়া যাবে। দেখো বুঝতে পেরেছো, মানে ওদের প্রশ্ন ছিল যে স্যার আমরা কোড করলে এই সাবজেক্ট লেখাটা তো এদিকে ডান পাশে একটু সরে আছে, দেখো 3 থেকে একটু সরে আছে, এটা ওয়ার্ডে টাইপ করা, তো এই সাবজেক্ট কথাটা কিন্তু আসলে সেন্টারে ছিল, কিন্তু এটা আসলে ওয়ার্ডে টাইপ করার কারণে এটা দেখাচ্ছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু সেন্টারে ছিল, তো ওরা বলছিল যেটা তাহলে আমি এদিকে নিয়ে যাব কিভাবে। বুঝতে পেরেছো কমপ্লিট টেবিল? জি স্যার। সাইফুল, সবুজ, এই প্রশ্ন পারলে তো দুনিয়ার সব টেবিলই পারার কথা, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। সবুজ পারা যাবে? কি ঘটনাটা বলো তো? এমনি মতামত শেয়ার করো যে কিভাবে এটা সলভ করা যেতে পারে। আচ্ছা আমি তোমাদের একটু হেল্প করি, যেমন হলো পরীক্ষায় অনেক সময় দেখবা যে ম্যাথমেটিক্স যখন সলভ করো তখন অনেক সময় দেখবা যে অনেক সময় সমীকরণ নাম্বার আমরা ধরে নিই, নিয়ে
ওইটার মান আলাদাভাবে বের করে নিয়ে তারপর বলি এত এর মান 1 নং সমীকরণে বসাই, তাই না? এরকম ভাবে অনেক সময় আমরা ক্যালকুলেশন করি। এখানে আমি জাস্ট বোঝার জন্য এই টেবিলটাই আমি এইভাবে ড্র করতেছি। এই টেবিলটা এখানে ড্র করতেছি। এই দাগগুলো কিন্তু ফাঁপা, তার মানে এখানে সেল স্পেসিং কিন্তু ব্যবহার কিন্তু হবে না, কারণ এখানে ফাঁপা ফাঁপা আছে। আর এই বাইরের দাগটা অনেক মোটা, তার মানে হলো বর্ডারের মান আমরা আগে 1 দিয়েছিলাম, 1 দিলেও এরকম আসবে না, 1 এর থেকে বাড়ায় দিতে হবে 2 3 4 5 এরকম। তাহলে বর্ডারের কথা শেষ। বর্ডারটা বাইরেরটা দেখতেছি বেশি মোটা, তাহলে এটার মান 1 দেওয়া যাবে না, এটা হলো 4 5 এরকম দিবা। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে দাগগুলা যেহেতু ফাঁপা, সো এটা সেল স্পেসিং 0 করে দেওয়া যাবে না, বা সেল স্পেসিং তোমার ব্যবহারেরই দরকার নাই, অটোমেটেড ভাবেই এরকম ফাঁপা আসবে। এবার আমি এই টেবিলটাকে এইভাবে ড্র করলাম। মনে করো এখানে HTML টেবিল যেটা আছে এটাকে আমি 1 লিখলাম। মনে করো HTML টেবিলটাই হলো 1 একটা ডাটা। সেল 1 এটা আমি ধরলাম ধরো 2। সেল এখানে হচ্ছে 2 নেস্টেড টেবিল, এখানে যা যা আছে এই সবটুকুকে আমি ধরলাম ধরো x। তার মানে x কেন বললাম জানো? এই পুরো টেবিলটাকে তোমার একটা আলাদা টেবিল মনে করতে হবে। তার মানে এই টেবিলটার সলভ কিরকম হবে? এই টেবিলটার সলভ তো তোমরা পারবা, কারণ এটা নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা জানো। মনে করো এখানে এই ভিতরের টেবিল এটা, হ্যাঁ ভিতরের টেবিলের নাম ধরো দেওয়া আছে সেল 2। প্রসিডিউরটা বলি আগে, দেখো মনোযোগ দিয়ে শোনো। এই যে ভিতরের যে টেবিলটা এটা আমি বাহিরে এখানে ড্র করলাম। আসলে এই টেবিলের যেটা কোড হবে সেটা এই টেবিল ডাটার ভিতরে বসে যাবে। মনে করো যে এই পুরোটাই হলো এক্স। এক্স হলে পরে তুমি কি লিখতা? তুমি এরকম লিখতা না, টিডি লেখার পর আমরা লিখতাম এখানে এক্স। মনে করো এই টেবিলটা নাই, এই পুরো টেবিলটার পরিবর্তে পরীক্ষায় দেওয়া আছে এক্স, এই যে এরকম, তাহলে তুমি এখানে টিডি ক্লোজ করতা। এখন আমাকে বলো ভিতরের এক্সটা কি আসলে এক্স, নাকি এটা পুরোটাই একটা টেবিল? পুরোটা কি একটা টেবিল না? এইটুক বুঝেছো না বুঝো নাই আগে সেটা বলো। খুবই সহজ, কিন্তু খালি আগে মাথায় একবার প্রবেশ করাতে হবে যে তুমি বুঝতেছো। এক্সটাও তো টেবিল না? এক্স মানে হলো এই যে ভিতরের এই টেবিলটা, এই টেবিলের যা কোড হবে ওই কোডের সলিউশনটা আসলে এখানে বসে যাবে। বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। তার মানে পুরো ব্যাপারটা ঠিকই আছে। এই যে বললাম 1, তার মানে ধরো HTML টেবিল লেখা আছে, 2 এটাও ঠিক আছে, তার মানে এটা পুরোটাই একটা টেবিল, এটা তুমি সলভ করতেছো। এই সেলে যে এখানে এক্স বললাম আমি এই জন্যই যে এটা কিন্তু টি আকারেই বসবে, বাট এক্সটা কিন্তু আরেকটা টেবিল। তখন এই যে ভিতরে যে টেবিলটা আছে ওইটার সলিউশনটা আসলে অ্যাকচুয়ালি এর ভিতরে বসে যাবে, এই টেবিল ডাটার ভিতরে এক্স এর জায়গায় বসে যাবে। বাকি সব ঠিকঠাক আছে। আমি তোমাদের একটা কাজ করি, নরমালি আগে আমি দেখাই দিই, এটা সলভ করে দিই। দেখো আমি আগে ভিতরের টেবিলের কাজটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আগে করে রাখি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ধরো যে অন্যটা পড়ে না, এই ভিতরের টেবিলটা পড়েছে, তাহলে তুমি এটার কোড কিভাবে করতে আমি আগে সেটা দেখাই দিচ্ছি। আচ্ছা দুটো একসাথে শো হচ্ছে যাবে? মেবি হচ্ছে। জি স্যার, জি স্যার, হচ্ছে স্যার। এখন আমি তোমাদের বোঝার জন্য আমি এই টেবিলের কোডটা বাইরে সলভ করে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। এই যে ভিতরের টেবিলটা কিন্তু এইটা, এই ভিতরের অংশটা আমি আগে সলভ করতেছি। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে প্রথমত ডেফিনেটলি আমরা লিখতাম টেবিল। তাহলে প্রথমত আমরা লিখলাম হলো টেবিল, তারপরে টেবিলটা ক্লোজ। আচ্ছা টেবিলটার বর্ডার দিয়ে দাও। বর্ডারটা কিন্তু এখানে একটু মোটা আছে তাই না? অ্যাটলিস্ট 1 দেওয়া যাবে না, আমরা ধরো 4 দিতে পারি বা 5 দিতে পারি, দিলাম। আর সেল স্পেসিং 0 করা যাবে না, কারণ দাগগুলো ফাঁপা আছে। আমরা কিন্তু এই ভিতরের টেবিল সলভ করতেছি, তুমি চারপাশের বাকিগুলো ভুলে যাও, তুমি মনে করো আমি ভিতরের টেবিলটা সলভ করতেছি। তাহলে
এই টেবিলের উপরে ক্যাপশনটা কি দেওয়া আছে, সেল 2 দেওয়া আছে, ধরো সেল 2, তাহলে তুমি এখানে দিতে পারো, অথবা এটা আলাদাভাবে বাইরে দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ধরো আমি টেবিলটাই সলভ করি, সেল 2 আছে, এটা বাদ থাকে, আমরা হচ্ছে নরমালি টেবিলটা সলভ করি। তাহলে এখানে প্রথমত আমরা টিআর নিব, টিআর নিলাম, নেওয়ার পরে টিআরটা ক্লোজ করে দিই। এটা একটু এক্সেপশনাল টেবিল, হ্যাঁ, এটা আমি ক্লাসে পড়াই নাই কারণ এত অ্যাডভান্স লেভেলে আসে না, তবে এটা প্রি টেস্টে পড়া করছি মিরপুর ক্যান্টনমেন্ট কলেজে, এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে ব্যাপারটা কিন্তু খুবই নর্মাল, দেখো একদম সিম্পল টেবিল, শুধু টেবিলের ভিতরে টেবিল দিয়েছে, এটা ভয় দেখানোর জন্য দিয়েছে। এখন আমরা এখানে টি টি নিলাম, নেওয়ার পরে টিটিটা ক্লোজ করি। এখন এর ভিতরে কি লেখা আছে, এইচটিএমএল নেস্টেড এইচটিএমএল টেবিল। নেস্টেড মানে টেবিলের ভিতরে টেবিল, নেস্টেড এইচটিএমএল টেবিল। লেখাটা বোল্ড অবস্থায় আছে তাই না, নেস্টেড এইচটিএমএল টেবিল আমরা দেখতে পাচ্ছি বোল্ড অবস্থায় আছে, তাহলে তোমরা একটু কষ্ট করে বি ট্যাগটা ব্যবহার করতে হবে। তবে আমি যদি টেবিল হেডার হিসেবে ডিক্লেয়ার করতাম তাহলে কিন্তু আর বোল্ড ট্যাগ ব্যবহার করা লাগতো না, তবে এটা হেডার হিসেবে ডিক্লেয়ার না করাই ভালো। বোল্ড করলাম, টিডি দিলাম, ভ্যালুটা আছে কোথায়, সেন্টারে আছে, বোঝা যাচ্ছে না কারণ টেবিলটা খুব চাপানো ভাবে ড্র করা, তো এটা সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এবার প্রথম রো এর ঘটনা কিন্তু শেষ, কিন্তু এখানে দেখো এই দাগটা কিন্তু মিসিং আছে, আমি তোমাদের শিখাইছিলাম এই দাগটা যদি মিসিং থাকে তাহলে এই দাগটা কোন বরাবর মিসিং আছে বলো তো, রো বরাবর নাকি কলাম বরাবর? কলাম বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর, তাহলে ব্যবহার হবে কল স্প্যান। কয় ঘরের জায়গা নিয়েছে নেস্টেড এইচটিএমএল টেবিল, এখানে খেয়াল করুন, এখানে কয়টা ঘর তৈরি হলো, একটা দুইটা, কয় ঘরের জায়গা নিয়েছে ওই লেখাটা, 2 ঘরের জায়গা নিয়েছে, তাহলে এখানে ভ্যালু হবে হলো 02। আশা করি বুঝে গেছো। আচ্ছা, এবার সেকেন্ড রোতে আসি। সেকেন্ড রো আর জাস্ট কপি পেস্ট করলেই হবে, খুব বেশি সময় লাগবে না। টিআর, এরপরে টিআরটাকে আমরা ক্লোজ করে দিই। এরপরে ভিতরের ডাটা গুলো কোথায় আছে, সবগুলো সেন্টারে আছে, একটা করে কপি করলেই হবে। ধরো এখানে টিডি দিলাম, কোথায় আছে, সেন্টারে, তাহলে এখানে সেন্টার দিয়ে দিলাম। ভ্যালুটা কত আছে, ভ্যালুটা আছে সেল 2.1, টিডি ক্লোজ। আচ্ছা, এরপরে আছে সেল 2.2, তাহলে আমি এটা কপি করলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে 2.2। এবার তৃতীয় নাম্বার রো দেখো একই জিনিস, খালি ভ্যালু আলাদা, সো এটা আমি টোটালটাই কপি করে ফেললাম, করে এখানে কত আছে, সেল 2.3 দিলাম, 2.3, এটা আছে হলো 2.4। বলো এই ভিতরের টেবিলের সলিউশনটা বুঝেছো? তাহলে কিন্তু আর কাজ বেশি নাই, শেষ কিন্তু, এটা পরে খালি আমি পেস্ট করব। এটা বুঝেছো সবুজ? জি স্যার। এখন এই টোটাল জিনিসটাকে তোমরা চিন্তা করবা হলো এক্স, এই টোটাল জিনিসটাকে এক্স চিন্তা করবা, তাহলে ঘটনাটা কি ঘটবে। চলো আমরা এখন কিন্তু এই ভিতরের টেবিলটা বাদ, আমাদের মাথায় এটা নেই, আমাদের এই বড় টেবিলটা এখন চিন্তা করতে হবে। এটাও তো একই সিস্টেম, খেয়াল করো, এটাও একই সিস্টেম। এই যে এই দাগটা এখানে কমপ্লিট করে দিলাম, আর কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে এখানে রো কয়টা বের হচ্ছে খেয়াল করো তো, একটা দুইটা, আর কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। তাহলে এখন আমরা যে কাজটা করব, উপরের টেবিলটা এখানে ওয়াইড হাইট যা আছে সব ঠিকঠাক থাক, আমরা মনে করো এটা নাই, এটা তোমাদের চোখে পড়তেছে, সো এটা আমি একদম দিয়ে দিলাম। মনে করো আমাদের নতুন করে এই টেবিলটা আমরা সলভ করতেছি, আমি বোঝানোর জন্য কিন্তু এই কাজটা করতেছি, তাহলে আমি একবারে লিখে ফেলতে পারতাম, বাট কঠিন লাগতো। তাহলে এখানে আমরা দিলাম টিআর, তারপরে টিআরটা এখানে ক্লোজ করলাম। টিআরটা ক্লোজ করার পরে ভিতরের এইচটিএমএল টেবিল, এইটা আমরা টি আকারে দিলাম, তারপরে কি আছে, এইচটিএমএল টেবিল, এটা বোল্ড আকারে আছে, বোল্ড করতে হবে। আচ্ছা, এখানে আগে টিডিটা ক্লোজ করে নি, এরপরে কিভাবে আছে, এটা বোল্ড আকারে,
বলো তো এখানে রো স্প্যানের ব্যবহার আছে নাকি কল স্প্যানের ব্যবহার আছে? আছে, সেন্টার দিলাম। রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে নাকি কল স্প্যান? এই যে এই দাগটা মিসিং আছে কোন বরাবর? দাগটা মিসিং আছে ওয়াই অক্ষ বরাবর, মানে কলাম বরাবর দাগটা তুললাম, তাহলে কল স্প্যান ব্যবহার করতে হবে। তাহলে কত ঘরের জায়গা নিয়েছে? এই কথাটা কয় ঘরের জায়গা নিল? এই দাগটা টানার পরে এখানে একটা ঘর ক্রিয়েট হয়েছে, এখানে একটা হয়েছে, কয় ঘরের জায়গা নিয়েছে? 2 ঘরের। তাহলে এখানে ভ্যালু হবে হলো 0 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইবার আসে হলো দ্বিতীয় রোতে। প্রথম ঘরে কিন্তু আর মানে কোনো সেল ডাটা বাকি নেই। দ্বিতীয় রোতে আসলাম। দ্বিতীয় রোতে আসার পরে ক্লোজ করলাম। এবার প্রথম ভ্যালুটা কত আছে? প্রথম ভ্যালুটা আছে সেল 1। সে কিন্তু কারো ঘরে নাই, নিজের ঘরেই আছে। এবং কোথায় আছে? সেন্টারে আছে। তাহলে আমরা একটু সেন্টারটা দিয়ে নিই। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। কত আছে? সেল 1। এখানে টিটিটা ক্লোজ করলাম। এবার এইটাতে গেলাম, সেল 2। বলো তো এই সেল 2 ছাড়া কি ভিতরে আরেকটা টেবিল নাই? এই একই ঘরে টেবিল আছে কিনা? কোড কিন্তু শেষ। আছে। তো ওই কোডটা তো আমরা আগেই সলভ করে রাখছি ভিতরে টেবিলের জন্য। এবার এটা এখান থেকে কপি পেস্ট করব জাস্ট। এই যে এখানে যে টেবিলটা ছিল আমরা সলভ করে রাখছিলাম আগে, এটা আমরা এখান থেকে কাট করে নিলাম। নিয়ে এই সেল 2 এর পর এই টেবিল ডাটা ক্লোজটা লাস্টে হবে। এখন আমি সেল 2 এর পরে যে কোডটা সলভ করেছিলাম এখানে দিয়ে দিলাম, মানে টেবিলের ভিতরে টেবিল, এই জন্য সলভকৃত টেবিলটা এখানে দিয়ে দিলাম। এখন যদি তুমি আউটপুটটা দেখো, ওটার মতো চেহারা হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, কি আসছে? ভিতরের টেবিলের ওয়াইড হাইটটা দেওয়া নাই, যার কারণে এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা একটু সলিড দাগ হয়ে গেছে না? সলিড দাগ তো পরীক্ষায় চায় না। এই যে আমাদের উপরে আগেরটাই কপি করা আছে, তো এখানে বর্ডার দিয়ে দাও 5। আর এখানে সেল স্পেসিংটা 0 করা ছিল, আমরা এখানে 0টা দিব না, কারণ এখানে দাগগুলো ফাঁপা আকারে আছে। সো এবার যদি দেখো তাহলে আউটপুটটা এরকম আসবে। এবার একটু মেলাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? যাবে, শুভ? জি স্যার।